একটা জিনিস বাকি রয়ে গেছে। কি? শান্ত আঙ্গুল উঠে আহানার কপাল ছুঁয়ে দিল। আহানা কপালে হাত দিয়ে লেকে দেখতে যেতেই শান্ত হাত ধরে আটকালো আহানাকে। তারপর নিচের হাতের ঘড়িটা আহানার সামনে নিয়ে হাত বাঁকিয়ে ধরল। আহানা স্পষ্টভাবে নিজেকে শান্তর ঘড়ির কাছে দেখছে, একটা টিপ তার কপালে। এইটারই কমতে ছিল। আহানা নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। শশী ম্যাম অবাক হয়ে বললেন, আজ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আর মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদেরকে দেখে মনে হচ্ছে হিমু আর রূপা। ছেলেরা হলুদ আর মেয়েরা নীল। বাহ, কম্বিনেশনটা নাইস। শান্ত হেসে মাথা চুলকাচ্ছে, আইডিয়াটা তারই ছিল। কিরে আহানা, টিপ পেলি কই? ওই আসলে আচ্ছা বাদ দে, চল সিটে বসি, এখন অনুষ্ঠান শুরু হবে। আহানা সিটে বসতেই পাশে শান্ত এসে বসে গেল। আহানা চোখ বড় করে উঠে গেল, সাথে সাথে রূপা আবার ওর হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, কি করিস? আর জায়গা পাবি না, চুপচাপ বসে থাক। শান্ত ভাই, তোমার সখিনা কই? পার্লারে সাজতেছে। নওশাদ পানি খাচ্ছিল। শান্তর কথা শুনে মুখ থেকে পানি সব ফেলে দিল। ওর কাশি উঠে গেছে। রূপা ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, শান্ত ভাই, আরে আমি কি করব, অনুষ্ঠান শেষ হওয়ার পথে, আরো এখনো সাজতেছে। ভাই রে ভাই, যে হারে সাজতে গেছে মনে হয় আজকে কারো বিয়া। শান্ত আহানার দিকে একবার এক বাহানায় তাকাচ্ছে। আহানা রূপার সাথে কথা বলছে, তার খেয়াল নেই তার পাশে একটা মানুষ তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে সেই কখন থেকে। ওরে জুরি নেশে পড়ছে রে। শান্ত চোখ বড় করে পাশে তাকালো। এলিনা নায়িকাদের মতো এন্ট্রি নিচ্ছে। সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে। মনে হয় সে ভার্সিটিতে নয়, কোনো বিয়ে বাড়িতে এসেছে। হাতা কাটা ব্লাউজ, যে শাড়ি পরেছে মনে হয় এখনই খুলে যাবে। শান্তর পাশে থেকে রিয়াজকে উঠিয়ে এসে বসে পড়ল। তোমার পাশে এই মেয়েটা কি করে? তোমার জন্য কি আর জায়গা ছিল না? বাই দা ওয়ে, আমাকে কেমন লাগছে? কিউট। আরে আহানা, আজকে শাড়ি পরেছো দেখছি। তা তুমি কি ম্যাচিং করে কিছু পরতে জানো না? ব্লাউজের রং এত হালকা আর শাড়ির রং গাঢ়, তোমাকে যে একটা খ্যাত লাগতেছে। জানো তুমি কোথা থেকে এরা উঠে আসে? স্টাইল বলতে কিছুই জানে না এরা। আহানা এলিনার কথায় কষ্ট পেল, তাই চুপচাপ উঠে চলে গেল ভার্সিটি থেকে। এলিনা, কথা সংযত রেখে বলো। তো এখন এই মেয়েটার জন্য তুমি আমাকে শেখাতে আসবে আমার কেমন করে কথা বলা উচিত? ভুলে যেও না, এই মেয়েটা তোমাকে একদিন চড় মেরেছিল। আহানা চোখের পানি ধরে রাখার চেষ্টা করতে করতে চলে যাচ্ছে। শান্ত উঠে চলে গেল সেদিকে। এলিনা, তুমি নিজেকে কি মনে করো? তুমি বিশ্ব সুন্দরী? তোমাকে যে ফকিন্নির মতন লাগতেছে তা আমরা কেউ বলছি? ওহ স্যাট আপ রূপা, পার্লারের সাজ তোমাদের মতো ফকিরা কি করে চিনবে? ও রিয়েলি? তুমি এমন ভাব করতেছো যেন তুমি একাই পার্লারে সাজো। আমরা তো জানি না কিছুই। আহানা, দাঁড়াও। আহানা চোখ মুছে পিছনে ফিরে তাকালো। কি? সরি। কেন? আসলে আমি তোমাকে শাড়িটা দিয়েছিলাম, আর আমার এটা খেয়াল রাখা উচিত ছিল, কাউকে শাড়ি দিলে তার সাথে শাড়ির অন্য সব প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হয়। মানে আপনি এই শাড়িটা দিয়েছেন? হুম। কিন্তু কেন? আমাকে দয়া দেখাতে কে বলেছিল আপনাকে? কেন দয়া দেখালেন? আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি, কারোর কোনো দয়ার প্রয়োজন নেই আমার। শাড়ি পরতেই হবে এমন তো কোনো কথা ছিল না। আমার তো নীল জামা ছিল, ওটা পরে আসতাম আমি। আপনাকে কে বলেছে এরকম দয়া দেখাতে? লাগবে না আমার কারোর দয়া। যে দয়াতে আরো বেশি অপমানিত হতে হয় সেই দয়া আমার লাগবে না। আহানা চোখ মুছতে মুছতে চলে গেল। শান্তরাজ নিজের উপর খুব রাগ উঠছে। কেন কেন আমি শাড়ির সাথে ম্যাচিং করে একটা রেডিমেড ব্লাউজ কিনে দিলাম না? আহানা সোজা বাসায় ফিরে আসলো। গলার সেটটার কানের দুল খুলে ছুঁড়ে মারলো ফ্লোরে। শাড়িটাও খুলে ফেললো সে। আমার আগেই বোঝা উচিত ছিল, যার এই দুনিয়াতে মা বাবা বলে কেউ নেই, তার খালা আসবে কোথা থেকে? সূর্য, তুই শান্তকে দেখেছিস? না তো। শান্ত বাসায় ফিরে গেছে মনে হয়। এলিনা আহানাকে যা কথা শুনাইলো ও তো গায়ে লাগছে। ওর গায়ে লাগছে কেন? নৌসাদ? শান্ত আহানাকে পছন্দ করে মেবি। আমারও তাই মনে হচ্ছে। আহানা মুখ ধুয়ে রেডি হয়ে পিউদের বাসায় গেল পড়াতে। রূপা কল করেই যাচ্ছে। আহানা রিসিভ করে বলল পরে কথা হবে, আর কিছু বলার সুযোগ দেয়নি ওকে। লাইন কেটে ফোন ব্যাগে রেখে দিল। বাসায় ফিরে চালের ছোট বালতি তার ঢাকনা খুলে দেখলো 2-3টা চাল পড়ে আছে। ইস, আমি তো একদমই ভুলে গেছিলাম, চাল যে শেষ। এখন কি খাবো? হাতে তো টাকাও নেই। অবশ্য কাল মিষ্টির মা বেতন দেবে, কিন্তু সেই 2000 টাকা তো তারেক আঙ্কেলকে দিয়ে দিতে হবে। দূর। পানি আর একটা বিস্কিট খেয়ে শুয়ে পড়ল সে।
পরের দিন মিষ্টিদের বাসায় আসতেই দেখলো শান্ত আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে। আহানা চোখ নামিয়ে চলে যেতে নিতেই শান্ত গিয়ে পথ আটকালো। আহানা, সরি, আমি তোমাকে দয়া দেখানোর জন্য শাড়িটা দিই নাই। আমি জাস্ট চেয়েছিলাম। আহানা শান্তকে আর কিছু বলতে দিল না, মিষ্টিকে পড়াতে চলে গেল। শান্ত হাত নিয়ে দেয়ালে ঘুষি মারল একটা। রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। সিগারেট এক প্যাকেট নিয়ে ফ্লোরে বসে সিগারেট খাওয়া শুরু করলো একের পর এক। আহানাকে মিষ্টির মা 2000 টাকা দিলেন। সে বাসা থেকে বেরিয়ে হেঁটে বাসায় এসে ভাবল, তারেক আঙ্কেলকে 1800 দেব, বাকি 200 টাকা দিয়ে চাল আর ডাল কিনবো। নাহলে আজ না খেয়ে থাকতে হবে। আগে দেখি 1800 টাকা দেখে যদি তারেক আঙ্কেল চিল্লাচিল্লি করে তাহলে বাকি 200 টাকাও দিয়ে দিব। আহানা 1800 টাকা নিয়ে তারেক রহমানের বাসায় আসলো। কলিং বেল চাপতে তারেক রহমান এসে দরজা খুলে দেখলেন আহানা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আঙ্কেল মাফ করবেন, আমার কাছে 1800 টাকা আছে। আমি বাকি 200 টাকা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো। এগুলো রাখেন এখন আপাতত। টাকা? কিসের টাকা? তোমার টাকা তো রফিকুল রহিম দিয়ে দেছে, তোমার আর দিতে হবে না। মানে রফিকুর রহিম কে? না, আসলে জানি না। আমি আসি বলল, তোমার রিলেটিভ। দেখুন, আমার কোনো রিলেটিভ নেই। আপনি জানেন আমি অনাথ, তাহলে টাকা কে দিছে? সত্যি করে বলবেন। শাড়ি আর শান্ত নামে একটা ছেলে দিয়েছে। আহানার সাথে সাথে বেরিয়ে গেল সেখান থেকে, সোজা শান্তর বাসার দিকে গেল রাগে গজগজ করতে করতে। শান্ত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে জুতার ফিতা লাগাচ্ছে সোফায় বসে। আহানা দরজায় নক করতেই বুয়া গিয়ে দরজা খুলল। আহানা বুয়াকে পাশ কাটিয়ে সোজা ভিতরে চলে গেল। শান্ত সোফায় ছিল তখন আহানাকে দেখে দাঁড়িয়ে বলল, কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে আমাকে দয়া দেখানোর? আমি বলেছি আমাকে সাহায্য করুন। একবার শাড়ি, একবার বাসা ভাড়া দান করতে হলে ফুটপাতের লোকেদের করেন। আমি মানা করছি নাকি? আমাকে দয়া দেখান কেন? লাগবে না আপনার টাকা। আমাকে সবাই ফুটপাতে মনে করে, একজনে বলে বুয়ার কাজ করতে, আর একজনের আল্লাহর রাস্তায় টাকা বস্ত্র দিয়ে সাহায্য করে। আমি আজ পর্যন্ত নিজের ভার নিজে বহন করে এসেছি, কারোর থেকে কোনো টাকা দয়া হিসেবে নিই নাই। সো প্লিজ আমাকে আর এসব দয়া দেখাবেন না। না খেয়ে মরে যাব, তাও কারোর দয়া আমি নিব না। আহানা তার হাতের 2000 টাকা শান্তর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। বুয়া হা করে তাকিয়ে আছে। শান্তর মতো রাগী ছেলে এরকম চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা এত কথা শুনিয়ে গেল, তাও কিছু বলল না। শান্ত চোখ বন্ধ করে আছে, হাত মুঠো করে নিজেকে কন্ট্রোল করে নিল। আহানা বাসায় এসে মুখ গোমরা করে বসে আছে। আজ ভার্সিটি প্রাইভেট কোনোটাতেই যাবে না। মেজাজ বিগড়ে গেছে পুরো। শান্ত সেই কখন থেকে ভার্সিটির গেটের দিকে চেয়ে বসে আছে। রূপা নওশাদকে বলল আহানা আজ আসবে না। নওশাদের কথা শুনে শান্ত চুপ করে জ্যাকেটটা হাতে নিয়ে পরে নিয়ে কৃষ্ণচূড়া ফুলের গাছটার নিচে এসে বসলো। বিকাল 4টা পর্যন্ত বসেছিল। ভাবলো আহানা হয়তো টিউশনি করাতে যাবে এখান দিয়ে, কিন্তু না, সে আজ টিউশনি করাতেও আসেনি। শান্ত রাগ খুব বেড়ে গেল। বাসায় ফিরে এসে দরজা বন্ধ করে বসে আছে চুপচাপ। আহানা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুয়ে আছে। কাল রাতে যে পানি আর বিস্কিটটুকু খেয়েছিল এখন পর্যন্ত কিছুই খায়নি সে। আকাশ দেখে যাচ্ছে চুপচাপ। মিম রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। আহানা খেয়েছে কি খায় না সেদিকে তার বিন্দুমাত্র নজর নেই। রাত 8টা বাজে। আহানাকে এবার খিদা ভালো করে ধরলো। উঠে গিয়ে পানি আর বিস্কিট একটা নিয়ে সে বসলো খাটের উপর। বাইরে থেমে থেমে মেঘ গর্জন দিচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। শান্ত ছাদে এসে বসে আছে। আহানাও উঠানে দাঁড়িয়ে নির্ভয় আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আহানা চোখ বন্ধ করে ভিজছে। শান্ত ছাদে বসে নিচের দিকে তাকিয়ে ভিজছে। মনে হচ্ছে সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আহানার মুখ ছুঁয়ে নিচে পড়ছে আর শান্ত নিচের দিকে মুখ করে থাকায় সোজা তার পিঠের উপর পড়ছে। খুব অদূরে রাত্রি ভোরে ইচ্ছেগুলো হচ্ছে নিখোঁজ। জানাশোনা তোর বায়না, আনমনা হই আমি অবুঝ। না, একটু নয়, অনেক বেশি। না, বাসি না। আমি আহানাকে ঘৃণা করি, ঘৃণা। শান্ত পা দিয়ে ফুলের টব একটা ফেলে দিল নিচে থাকা একটা ডোবায়। আহানার গা কেঁপে উঠলো। হঠাৎ চোখ মেলতেই দেখলো আকাশ সে তার কাটার মতো কি যেন বজ্রপাত। এগুলো সে ছোটবেলায় দেখলে ভয় পেত অনেক। আবার নিজের সাহসের সাথে এসবের দিকে তাকিয়ে থেকে নিজেকে শক্ত করত। শরীর কাঁপছে হঠাৎ করে, আর থাকা যাবে না এখানে। আহানা তার রুমে ফিরে গেল। শান্ত চুলের থেকে পানি ঝাড়তে ঝাড়তে নিচে নেমে আসলো। আহানা রুমে ফিরে গামছা দিয়ে গা মুছছে, মোছা শেষ করে শুয়ে পড়ল। সকাল 6টা বাজে। শান্ত 100 বার লিফটের দিকে তাকিয়েছে, 200 বার রোডের দিকে তাকিয়েছে, কিন্তু আহানা আসছে না। কি হয়েছে ওর? 10টার দিকে রেডি হয়ে ভার্সিটিতে আসলো শান্ত। না, আজও সে আসেনি।
কি হয়েছে যে ভার্সিটিতেও আসতেছে না? শান্ত বাইক নিয়ে বের হতে যেতেই এলিনা এসে পথ আটকালো। বেব চলো, আজ ঘুরতে চাই দূরে কোথাও। না, আমার জরুরি একটা কাজ আছে। বাই। শান্ত বাইক স্টার্ট দিয়ে সোজা আহনার বাসার সামনে আসলো। জানালা বন্ধ বাসার। শান্ত দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাহস করে নক করতে যেতেই দরজাটা খুলে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল, জাস্ট দরজা একটু লাগানো ছিল, ফাঁক ছিল না বলে বাইরে থেকে বোঝা দেয় যে এটা বন্ধ নাকি খোলা। শান্ত অবাক হয়ে এক পা করে ভেতরে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, হালকা আলো তা দিয়ে বিছানা স্পষ্ট দেখা যায়। কোনার বিছানাটায় আহানা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, বাকি বিছানাগুলো খালি। বাসায় তো আহানা ছাড়া আর কেউ নেই মনে হয়। শান্ত একটু এগিয়ে এসে আহানার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। আহানার শুকনো মুখটা দেখা যাচ্ছে, বাকিটা চাদরে ঢাকা। শরীর খারাপ নাকি ওর? বেলা 12টা বেজে আসছে, এখনো শুয়ে আছে। শান্ত হাতটা নিয়ে আহানার কপালে রাখতেই চমকে উঠল, এত জ্বর! শান্ত তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে একটা মগে করে পানি নিয়ে এনে আহানার পাশে বসলো। কথা হলো কি দিয়ে মাথায় পট্টি দিবে। আহানার মাথার পাশে ওর গায়ের ওড়না রাখা। শান্ত সেটা নিয়ে ভিজিয়ে আহানার কপালের উপর রাখলো। তারপর দেরি না করে বাসার বাইরে গিয়ে নওশাদকে ফোন দিয়ে বলল রূপাকে নিয়ে জলদি আহানার বাসায় আসতে। দরজা খোলার আওয়াজ পেয়ে আহানা ভাবলো তার রুমমেট মিম এসেছে, সে এ সময় আসে, তাই আহানা দরজা আটকায়নি। একটু কেসে আহানা বলল, মিমাপু এসেছো? আমার জন্য একটু রাঁধবে আজকে? আমার শরীর ভালো না, রাঁধতে পারিনি, কাল থেকে ভাতও খাইনি। আমি ভাত দিয়ে নুন দিয়ে খেতে পারবো, এক বাটি ভাত দিলেই হবে। শান্ত রোবটের মতো দাঁড়িয়ে আহানার কথা শুনছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তার। শান্ত গিয়ে আহানার বেডের পাশে আলমারিটা খুলল। তেমন আহামরি কিছু নেই, একটা জামা ভাঁজ করা আছে, পুরনো মনে হয়, বাসায় পরা জামা এটা। আর নিচের তাকে 2টা বয়ম, তাও খালি পড়ে আছে, বাকিদের আলমারি লক করা। কিচেনে গিয়ে দেখলো সেখানে কিছুই নেই বাড়তি খাবার বলতে। শান্তর বুকটা ফেটে যাচ্ছে সব দেখে। শান্ত এসে ওড়না আবার ভিজিয়ে আহানার মাথায় দিল। বাসার দরজা লাগিয়ে বের হয়ে গেল। পথে রূপার নওশাদের সাথে দেখা হলো ওর। রূপা, আহানার অনেক জ্বর, তুমি গিয়ে ওকে একটু দেখো, আমি ওষুধ আনতেছি। রূপা চলে গেল আহানার বাসার দিকে। নওশাদ শান্তর সাথে গেল ঔষধ আনতে। রূপা আহানার মাথায় পট্টি দিতে থাকলো। ইস, গায়ে এত জ্বর, একবার ফোন করেও বলে নাই, আমার ফোনও ধরে নাই। শান্ত ঔষধ কিনে একটা রেস্টুরেন্টে গেল। কি রে, কি করবি? আরে ওর বাসায় কোনো খাবার নাই, কিছু খেয়ে তো ওষুধ খাবে। বাইরের খাবার খেয়ে পাক্কা আর অসুস্থ হয়ে যাবে। তুই একটা কাজ কর, বাজার কর, রূপা রান্না করবে। ভালো বুদ্ধি। শান্ত তরকারি, চাল আর মাছ কিনে আহানার বাসায় ফিরে গেল নওশাদকে নিয়ে। রূপা চোখ বড় করে চেয়ে বলল, আমি তো রান্না করতে পারি না। নওশাদ ভ্রুকুচকে বলল, তুমি না বিরিয়ানি রাখতে পারো? আরে সেটা তো এমনি বলছিলাম, সত্যি সত্যি বাপি আমাকে কখনো চিকেনে যেত। ওকে চল নওশাদ, আমি আর তুই রাধে। আর ইউ ম্যাট? শান্ত, রূপা মেয়ে হয়ে রান্না পারে না, আর আমি আর তুই ছেলে হয়ে কিভাবে পারবো? একটু মগজ লাগায় কাজ কর, ইউটিউব থাকলে রানী ভিক্টোরিয়ার নাতিও রান্না পারবে। শান্ত রান্নাঘরে গিয়ে হাতে আলু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত, বল না কি লিখে সার্চ করব? হাউ টু মেক তরকারি। শোন, কতগুলো ভিডিও এসছে, কিন্তু কথা হলো ইউটিউব চ্যানেলে কিছু ভাইয়াপুরা তরকারি তো দই ইউজ করে, দই ছাড়া কিছু বুঝে না নাকি? দই পাবো কই এখন? নওশাদ, মাথা করে করিস না। হ্যাঁ হ্যাঁ বলতেছি তো, প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দে। 1 মিনিট, পেঁয়াজ কাটে কেমনে? ও আচ্ছা, হ্যাঁ তাই তো, দাঁড়া সার্চ করে দেখতেছি। একটা থাপ্পড় দিব, ইউটিউবে পেঁয়াজ কাটা দেখাবে? আরে দেখাবে, আমি একবার দেখছিলাম দরজা কিভাবে খোলে। দেখ এমন করে কাটা। ওকে। শান্ত ছুরি নিয়ে পেঁয়াজ কাটছে আর কেঁদে যাচ্ছে। নওশাদ দাঁতকে লিয়ে চেয়ে আছে। আম্মু, ভাগ্যিস মাছ কাটিয়ে আনছিলাম বাজার থেকে। ভাই কি দরকার তোর আহানার জন্য এত কষ্ট করার? আমি বলেছিলাম তোকে রেস্টুরেন্ট থেকে খাবার আনবো, তুই শুনিস না আমার কথা। তোর সো কল্ড গফ নাকি রান্না পারবে, এখন হলো তো? আমি কি জানি যে রূপা রান্না পারে না? ডান, পেঁয়াজ কাটা শেষ। ওকে, এবার পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দে, তারপর রসুন আদা বাটা দে। 1 মিনিট, রসুন আদা বাটা কই পাবো? আরে আগুন কমা, তেল পুড়ে যাবে তো। আগে বলবি তো যে বাটা মশলা নাই। এক কাজ কর, গোটা দিয়ে দে, বাটা বাটি তো আর পারি না আমরা। ওকে। 5 মেশালি করে অবশেষে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রাঁধলো দ্য গ্রেট সাহারি আর শান্ত। আর সহযোগিতায় ছিলেন নওশাদ রহমান। রূপা আহানাকে উঠিয়ে বসালো। আহানা রূপাকে দেখে চমকে বলল, তুই এখানে? আমি ভাবলাম মিমাপু। সত্যি সত্যি বাপি আমাকে কখনো কিচেনে যেতে দেয়নি।
তুই বাসায় আসলে কি করে? আমি তো দরজা লাগিয়েছিলাম। ওহ না, মনে হয় লাগাইনি। মিমাপু আসার কথা ছিল, তাই দরজা লাগাইনি। আহানা টেবিলের উপর তাকিয়ে দেখলো একটা বাটিতে তরকারি আর একটা বাটিতে ভাত। এগুলো রূপাকে শান্ত বলেছে যাতে ওর নাম না নেয়। আমি রেঁধেছি, ওর তো ওষুধ খেতে হবে তাই রান্না করেছি। এমন সাদা সাদা কেন? শান্ত নওশাদের মাথায় ঘুষি দিয়ে বলল, কি রে, সাদা কেন? তোরে কইছি হলুদ দিতে, তুই দেখ নাই? শান্ত আর নওশাদ রান্নাঘরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। কখন বলেছিস? আরে ভাই, রান্না শেষ হওয়ার পর নামানোর আগেই তো বলছি হলুদ দে। আহানা ভাত নিয়ে তরকারি 1 চামচ নিল, তারপর মাকে 1 লোকমা মুখে দিতে মাথা ঘুরিয়ে বমি আসছে তার। এত বিশ্রী খাবার, হলুদ নাই, নুন বেশি, ঝাল তো নাই একদম, তার উপর বাটা মশলার জায়গায় গোটা দিচ্ছে সব। আহানা বিছানা থেকে নেমে বাথরুমে গেল বমি করতে। শান্ত রান্নাঘর থেকে বেরিয়ে চোরের মতো তাকিয়ে আছে সেদিকে। কি হলো, বমি করছে কেন? রূপা বুঝতেছে না, তাই সে 1 চামচ নিয়ে মুখে দিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, অখাদ্য কে রেঁধেছে? ওয়াক, রোগীকে এটা খাইয়ে মারতে চাও তোমরা? আহানা কেঁপে কেঁপে বাথরুম থেকে বেরিয়ে বাইরে পা রাখতে পড়ে যেতে নিল। শান্ত সাথে সাথে ধরে ফেললো ওকে। আহানা মুখ তুলে তাকিয়ে দেখলো শান্ত ওকে ধরে আছে। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো সে। আপনি আমার বাসায়? আসলে সরি। আহানা ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে গিয়ে বিছানায় বসলো। তোর আইডিয়াতে আমি বাসায় রান্না করার জন্য হ্যাঁ বলেছিলাম, দেখলো তো এখন যা, বাইরের একটা ভালো মানের রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে আন। শান্ত একটা চেয়ার টেনে একটু দূরে গিয়ে বসলো। আহানা রান্না করা খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। 1 গ্লাস পানি নিয়ে খেয়ে বলল, এটা তুই রেঁধেছিস রূপা? না, আমি কি রান্না পারি নাকি? এটা শান্ত ভাই রাঁধছে। শান্ত এমন অখাদ্য রেঁধেছে শুনে আহানা ফিক করে হেসে দিল। শান্তর মুখেও হাসি ফুটলো। আহানার হাসি দেখে রূপাও হেসে দিল। এত সবের দরকার ছিল না। আহানা ভাত আলাদা করে নিয়ে পানি ঢেলে খেয়ে নিল 2 মিনিটে। রূপা আর শান্ত অবাক হয়ে চেয়ে আছে। নওশাদ খাবার আনতে গেছে, তুই শুধু ভাত খেতে গেলি কেন? সমস্যা নেই। আহানা ঔষধ একটা নিয়ে পানি দিয়ে খেলো। নওশাদ খাবার নিয়ে এসে গেছে। আহানা বলল সবাইকে খেয়ে নিতে। রূপা আর নওশাদ রাক্ষসের মতো খাচ্ছে, মনে হচ্ছে কয়েক বছর ধরে খাবার খায়নি। শান্ত আহানার মতো করে খালি ভাতে পানি দিয়ে লুকিয়ে খেলো। কি রে, চিকেন নাস না কেন? তুই তো চিকেন ছাড়া খেতেই পারিস না। না, খাওয়া হয়ে গেছে আমার। আহানা ঘুমিয়ে পড়েছে। জেগে থাকার চেষ্টা করেছে এতক্ষণ, তাও ঘুম এসে গেল চোখে। বিকাল হয়ে গেছে। শান্ত বলল আরেকটু থাকবে, কিন্তু নওশাদ টেনে নিয়ে গেল ওকে। রূপা বলল আহানা ঘুম থেকে উঠলে তারপর সে যাবে। আহানা 6টার দিকে উঠল। রূপা ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাই বলে সেও চলে গেল বাসা থেকে। আহানা দরজা লাগিয়ে রান্নাঘরে আসলো। কিয়ামত বানিয়ে রাখছে রান্নাঘরকে। আল্লাহ! অবশিষ্ট বেগুন, আলু, চাল কতগুলো রয়ে গেছে। শান্ত ইচ্ছে করে বেশি বেশি কিনেছে যেন আহানা পরেও রান্না করে খেতে পারে। আহানা তাকের উপর দেখলো প্যাক করা খাবার রেস্টুরেন্টের। শান্ত আলাদা 1 প্যাকেট রেখে গেছে। উপরে ছিল একটা চিঠি, তাতে লেখা ছিল, এগুলো কি ওষুধ খাবা? ইতি রূপা। আমি জানি এটা শান্ত লিখেছে, নিজের নাম লেখে নাই, কারণ ভেবেছে নিজের নাম লিখলে হয়তো আমি খাবো না। আহানা সব গুছিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে টেবিলে রেখে বিছানায় এসে বসলো। 8:30 বাজে। আহানা জানালায় মাথা ঠেকে বাইরের দিকে তাকিয়ে আছে। 2টা দিন টিউশনই করাতে পারিনি, কি জানি চাকরি থাকবে কি থাকবে না। ফোন বাজতেছে। আহানা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। এটা আবার কার নাম্বার? রিসিভ করে হ্যালো বলল সে। ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না, শুধু হালকা করে নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে। কি? হ্যালো? তোমার শরীর কেমন এখন? আপনি কি? সে শান্ত। ও আপনি আমার নাম্বার পেলেন কই? রূপার কাছ থেকে নিয়েছে। তোমার শরীর কেমন এখন সেটা বলো। তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই আমার। আহানা রেগে বলল, ভালো আছি, মরি নাই। শান্ত রেগে গেল। মরার কথা শুনে কেটে দিল লাইন। আহানা চোখ বড় করে ফোন রেখে দিয়ে আবারও বাইরের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা সুন্দর করে কথাই বলতে জানে না, বেয়াদব কোথাকার। খাবার খেয়ে ঔষধের কথাই ভুলে গেল। আহানা শুয়ে পড়ল সে। রাজ্যের ঘুম চোখে এসে গেছে তার। হঠাৎ ফোনটা আবারও বেজে উঠল। আহানা ঘুম ঘুম চোখে রিসিভ করলো। হ্যালো, কে? আমি কি? শান্ত। কি হয়েছে? নাম্বার পেয়ে মনে হয় হাতে আকাশের চাঁদ পেয়েছেন। আমাকে এত ডিস্টার্ব করেন কেন? একদম ব্লক মেরে দিব। শোনো, তোমাকে ডিস্টার্ব করার ইচ্ছা নেই আমার, জাস্ট জানতে কল করেছিলাম ওষুধ খেয়েছো কিনা। ইস, ভুলে গেছিলাম, এই তো খাচ্ছি। কি ভুলে গেছো মানে? ওষুধের কথা মানুষ ভুলে যায়?
তুমি আসলে একটা বেয়াদব মেয়ে। এই ঠিক করে কথা বলেন, আমি ওষুধ না খেলে আপনার কি? কাল ভার্সিটিতে আসিও, বুঝাবো আমার কি। শান্ত লাইন কেটে দিল কথাটা বলে। কচু করবে আমার। পর্ব 20। ভোরবেলায় ঘুম থেকে উঠে নামাজটা শেষ করে নিয়ে আহানা বেরিয়ে পড়ল তার প্রতিদিনের কাজে, গন্তব্য মিষ্টিদের বাসা। দিনটা ভালোই। ভোরবেলার পরিবেশটা অন্যরকম, ব্যস্ত নগরে কি চেনার দায়। হুট করে অন্য জেলা থেকে আসা মানুষ বলবেই না এটা বাংলাদেশের সবচাইতে ব্যস্ত শহর ঢাকা, কারণ ভোরের ঢাকার পরিবেশটাই এমন। আমার তো ঢাকার এই চিত্রটাই বেশ লাগে। আমি আর পাখিরা মিলে পথ চলছি, আমি রোড পেয়ে আর পাখিরা আকাশ পেয়ে, আর দুই একজন আছে তারা রোড পরিষ্কার পরিচ্ছন্ন করায় ব্যস্ত। জ্বর কিছুটা কমেছে, ভালো লাগতেছে এখন, পেটের দিয়ে কাজ করাই যায়। কথা হলো গিয়ে শান্ত বেয়াদবটাকে আজ কি করবে কে জানে, যেভাবে হুমকি ধামকি দিল আমাকে। যাই হোক, আমি এসবে ভয় পাই না। বেশি বাড়াবাড়ি করতে আসলে নাকে দিয়ে দেবো এক খুশি। সাদা নাকটা তার গোলাপি বর্ণ ধারণ করবে তখন, কি সুন্দর লাগবে দেখতে। ভাবতে ভাবতে সে এসে পড়ল মিষ্টিদের বাসার সামনে। পা বাড়িয়ে ভেতরে ঢুকলো, এদিক ওদিক ভালো করে পর্যবেক্ষণ করে। না, তাহলে মনে হয় ভার্সিটিতে গেলেই জ্বালাবে, যা বুঝলাম। আমি তো ভাবছি এখানেই পাকড়াও করবে আমাকে। সব জায়গা ভালো করে পরখ করে নিলেও মেন লিফটের ভেতরটা তার দেখা হলো না। সেদিকে তার নজরই নেই। মাথায় একদমই ছিল না যে শান্ত ঠিক কোন জায়গায় তার শিকারের অপেক্ষায় আছে। লিফটে ঢুকে 5তম বাটনে টিপ দিয়ে পাশে তাকাতে চোখ কপালে উঠে গেল আহানার। কলিজা বের হওয়ার উপক্রম প্রায়। বড় বড় নিঃশ্বাস ফেলে লিফটের সাথে লেগে দাঁড়িয়ে পড়ল আহানা। পাশেই শান্ত আরামসে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে গেমস খেলছে। সম্ভবত পাবজি খেলছে, কারণ পাবজি একমাত্র গেম যেটা খেলার সময় আশেপাশে কি চলে সেদিকে খবর থাকে না গেমারদের। আহানা নিজেকে ঠিক করে নর্মাল হয়ে দাঁড়ালো। শান্ত যেন খেয়ালই করছে না যে আহানা ভয়ার্ত চোখে বারবার ওকে দেখছে। 5তলা এসে গেছে আহানা। পা টিপে বের হতে নিতেই একটা হাত ওর পাশ দিয়ে সে লিফট অফ হওয়ার বাটনে ক্লিক করে দিল। এ কি, এটা কি করলেন আপনি? আমি মিষ্টিকে পড়াবো তার জন্য বের হচ্ছিলাম, আপনি লিফট অফ করলেন কেন? শান্ত আহানার কথায় কান্না দিয়ে 10তলার বাটনে টিপ দিয়ে আবারও গেমস খেলায় মন দিল। আহানা চোখ রাঙিয়ে সামনে গিয়ে 5তলার বাটনে টিপ দিতে যেতে শান্তর হাতের কোনোই ধরে টেনে কাছে নিয়ে আসলো। ভয়ে আহানার গলা শুকিয়ে গেছে। লিফটের ভিতর চিৎকার দিয়েও কাউকে পাবে না। শান্ত এমন করে ধরেছে কেন, কি করবে এখন? শান্ত এক হাত দিয়ে আহানাকে ধরে আরেক হাত দিয়ে ফোনটা পকেটে ঢুকাচ্ছে। তার মুখে চুইংগাম, সেন্টার ফ্রুট, সেটা ফুলিয়ে বাবল বানিয়ে ঠুস করে ফুটি আবারও চিবাচ্ছে। গুন্ডা তো নয়, যেন মহাগুন্ডা। আহানা হাত মুচড়াতে মুচড়াতে বলল, এইসব কি? হ্যাঁ, হাত ছাড়ুন আমার, মিষ্টিকে পড়াতে হবে। একদিন পড়াই নাই আমি। 10 মিনিট বাকি এখনো। মানে কি করবেন আপনি? 10তলায় নিয়ে যাচ্ছেন কেন আমাকে? আমার হাত ছাড়ুন বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কেন, চর মারবে? মারো। শান্ত গাল এগিয়ে নিতেই আহানা পিছিয়ে গেল। 10তলায় এসে গেছে শান্ত। লিফট থেকে বেরিয়ে আহানাকে টেনে ছাদে নিয়ে গেল। হাত ছাড়ুন, বাঁচাও বাঁচাও, কেউ আছো? তোমাকে আমি 10 তলা থেকে ফেলে দেবো এখন। আহানা চোখ বড় করে ভাবলো মজা করার জায়গা পায় না নাকি। শান্ত আহানাকে টেনে ছাদের শেষ সীমানায় নিয়ে এসেছে। এবার আহানার সত্যি সত্যি ভয় করছে খুব, না জানি ফেলে দেয়। কাল রাতে কি বলছিলে যেন, রিপিট করো তো। না, কই কিছু বলিনি তো। তাই? শান্ত আহানার দুকাত ধরে ওকে ছাদের থেকে বাইরে শূন্যে নিয়ে গেল অর্ধেক বডি। আহানা চিৎকার দিয়ে বলল, আর জীবনেও বলবো না আপনার কি, এটা বলবো না, সত্যি ছেড়ে দিন। ছেড়ে দিব? না না না, আই মিন ফেলাইন না আমাকে। সরি বলো। আচ্ছা সরি। আবার? আহানা বিরক্তি নিয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। শান্ত একটু ঝাঁকাতে আহানা ভয়ে শান্তর টি শার্ট খামচে ধরে এগিয়ে কাছে চলে আসলো। চোখ বন্ধ করে বলল, সরি সরি, আর বলবো না, মাফ করে দিন আমাকে। শান্ত অবাক হয়ে আছে। আহানা এভাবে কাছে চলে আসবে তাও শার্ট খামচে ধরে, এটা সে ভাবেনি। আহানার এই কাজে মুহূর্তে শান্তের মুখের রাগ ক্রোধ কমে গিয়ে কেমন একটা অনুভূতির প্রস্ফুটন ঘটল। আহানা চোখ খুলে দেখলো শান্তর দিকে কেমন করে যেন চেয়ে আছে। আহানা টি শার্ট ছেড়ে দিয়ে পিছিয়ে গেল, তারপর দেরি না করে চলে আসলো ওখান থেকে। শান্ত রোবটের মতো এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এটা কেমন অনুভূতি হচ্ছে, শরীরের শিরায় শিরায় কাঁপাকাঁপি, বুকটা ধরফর ধরফর করে যাচ্ছে। মেয়ে মানুষের ছোঁয়ায় এত শক্তি থাকেছে, রাগও কমিয়ে দিতে পারে। এতদিন কথাটা বিশ্বাস করতাম না, এখন করতে বাধ্য, কারণ এটা আমার সাথেই ঘটছে। আহানা তো আল্লাহর নাম দিয়ে লিফটে না উঠে সিঁড়ি দিয়ে দৌড় দিল মিষ্টিদের বাসায়।
শান্ত রোবটের মতো হেঁটে হেঁটে রুমে ঢুকে ধপ করে খাটের মাঝখানে বসে পড়ল। বিছানা হাতে সিগারেট একটা খুঁজে নিল, তারপর পকেট থেকে লাইটার নিয়ে সেটা দিয়ে সিগারেটটা ধরিয়ে মুখে দিল। টিক 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 7টা বাজে। শান্ত 1 ঘন্টায় 4টা সিগারেট খেয়েছে। পঞ্চমটা মুখে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। আহানা এখন লিফটে নিশ্চয়, নাকি সিঁড়িতে? মনে হয় না আজ আর লিফটে উঠবে। আহানা বিল্ডিং থেকে বের হতে একটু থেমে উপরের দিকে তাকালো। শান্ত সিগারেট খাচ্ছে আর ওর দিকে গুন্ডা লুক নিয়ে চেয়ে আছে। আহানা মনে মনে বলল, বেয়াদব, ইতর খাটাস, অসভ্য। শান্তর আর বুঝতে বাকি নেই আহানা তাকে গালি দিচ্ছে। চোখে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সে গালি দিচ্ছে, তাও যেন তেন না, হাই লেভেলের চিপ গালি। সিগারেটটা শেষ ততক্ষণে শান্ত হাত বাড়িয়ে নিচে ফেলে দিল সেটা। আহানা চোখ বড় করে সরে দাঁড়ালো। সিগারেট এসে একদম ওর সামনে পড়ল। আহানা দাঁতে দাঁত চেপে চলে গেল ওখান থেকে। ইচ্ছা করতেছিল পা দিয়ে মারাই দিই, কিন্তু না, পরে আবার আমাকে একা পেলে ছাদ থেকে ফেলে দিবে। এইরকম সাইকোর সাথে না লাগাই ভালো হবে আমার জন্য। বাসায় ফিরে ব্যাগটা রেখে রান্নাঘরে গেল আহানা। কালকের বেগুন 4টার মতো আছে, আলু আছে, চাল আছে। কি খুশি আহানা, ভাবতে লাগলো কতদিনে শেষ দিবে। বেগুন তাড়াতাড়ি নষ্ট হবে, পোকায় ধরবে, তাই সে একটা বেগুন কেটে রাখলো, ভাজি করবে, সেটা দিয়ে খাবে আজ। একটা বেগুনকে 5 টুকরা করলো, 2 টুকরা দিয়ে এখন খাবে ভাত দিয়ে, বাকি 3 টুকরা রাতে খাবে। তাহলে বাকি আর যে 3টা বেগুন আছে সেগুলো কাল, পরশু আর তার পরের দিনও যাবে। ব্যাস, আগামী 3 দিনের মেনু ডান। এরপরে আলু ভেজে কদিন খাবো, তারপর পেঁয়াজ দিয়ে চালাবো। 1 মাসের বাজার করে দিছে বাঁদরটা। আমি এগুলো নিতাম না, কথা হলো এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যায় না, টাকা হলে ফিরাইয়া দিতাম। বেগুন ভেজে ভাত রেঁধে খেয়ে নিল, তারপর রেডি হয়ে বের হয়ে হাঁটা ধরলো ভার্সিটির দিকে। গেট দিয়ে ঢুকতেই সবার আগে চোখে পড়লো শান্তকে। বটগাছটার নিচে বসে আছে দলবল নিয়ে, তার চোখ আহানার দিকে। উফ, গুন্ডার একটা। ছাদের কথা মনে আসলেই এখনো ভয়ে গা শিউরে ওঠে আমার। আহানা চোখ নামিয়ে ক্লাসরুমে চলে গেল। কি ভাই শান্ত, সামথিং। নাথিং সূর্য। একজন বোরিং স্যার ক্লাস করাচ্ছে, কেউ ফোন টিপছে লুকিয়ে, কেউ গসিপ করছে। শুধু আহানা মনোযোগ দিয়ে শুনছে স্যারের কথা। পড়ালেখা নিয়ে আহানা বেশ সিরিয়াস। স্যার অবশেষে পড়িয়ে গেলেন, ব্রেক টাইম শুরু। আহানা চল, ফুচকা খাবো। তুই যা, আমি খাবো না। আরে চল, নওশাদ খাওয়াবে। রূপা আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরে। রোডের পাশে ফুচকা আলা। রূপা আহানাকে নিয়ে টুল টেনে বসালো। রূপার পাশে নওশাদ এসে বসেছে। আহানা ওদের দিকে তাকিয়ে মুচকি এসে খেয়াল করলো ওর পাশেও কেউ বসেছে। ঢোক গিলে পাশে তাকিয়ে দেখলো শান্ত ফোনের দিকে তাকিয়ে আছে। আহানা মুখ বাঁকিয়ে একটু সরে বসলো। সবার হাতে হাতে ফুচকা আলা ফুচকার প্লেট দিয়ে দিলেন। আহানা একটা মুখে দিয়ে শান্তর দিকে তাকালো। সে কিছুটা রহস্যময় চেহারায় চেয়ে আছে ফুচকাগুলোর দিকে। আগে কোনোদিনও ফুচকা খায়নি সে। নওশাদ বলল আহানা রূপাকে ফুচকা খাওয়াবে। আহানার কথা শুনে সে এসেছে। কথা হলো গিয়ে ফুচকার প্রতি তার ইন্টারেস্ট নেই, আর খেতে কেমন কে জানে। আহানা শয়তানি হাসি দিয়ে ফুচকা খাচ্ছে। আহানা, কি? এই মটকার ভিতরে এগুলো কি? আই মিন, টেস্ট কেমন? ঝাল হবে নাকি মিষ্টি? আহানা দুষ্টুমি করে বলল, খুব মিষ্টি, গোলাপ জামের মতন একদম। শান্ত হেসে দিয়ে গপাগপ একসাথে দুইটাই মুখে দিল। ঝালের চোটে যখন ধরল, চোখ বড় করে আহানার দিকে তাকালো সে। চোখ টুকটুকে লাল রং ধারণ করেছে। চুপচাপ আহানার দিকে তাকিয়ে বসে আছে সে। শান্তর এমন অবস্থা দেখে আহানা তার হাত থেকে প্লেটটায় রেখে দিল। শান্তর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে অনবরত। আহানার দিকে তাকিয়ে বাকি ফুচকাগুলো খেয়ে যাচ্ছে সে। শেষেরটা খেতে যেতেই নওশাদ হাত থেকে নিয়ে নিল। শান্ত, এটা কি করতেছিস তুই? তোরে বলছি না জাস্ট একটা খাবি, তোর ঝালে তো অ্যালার্জি আছে। নওশাদ পানির বোতল এনে শান্তর পিঠ ডলে পানি খাইয়ে দিল। শান্ত নাক মুখ খিচে চোখ মুছতে মুছতে পানি খেলো। আহানা অসহায় হয়ে তাকিয়েছে শান্তর দিকে। সে জানতো না শান্তর ঝাল খেলে সমস্যা হয়। শান্ত পানি সব শেষ করলো, তাও ঝাল যাচ্ছে না তার। বড় বড় করে শ্বাস নিচ্ছে। আহানা চিন্তিত হয়ে উঠে গিয়ে ফুচকা আলার টক বানানোর চিনি 1 চামচ এনে শান্তর গাল টিপে মুখে ঢুকিয়ে দিল। শান্তর মুখের ঝাল এবার একটু কমে এসেছে। আহানা ভ্রু কুঁচকে ব্যাগ নিতে নিতে বলল, ঝাল খেতে জানে না, আবার ঝাল খেতে আসি, ঢং। কথাটা বলে আহানা চলে গেল সেখান থেকে। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতেছে বাচ্চাদের মতো। ছোটবেলা থেকে ঝাল খেতে পারে না সে। ঝাল একদম কম খায়। বেশি খেলেই দম বন্ধ হয়ে চোখ দিয়ে যেন আগুন ঝরে তার। 2টার দিকে ভার্সিটি ছুটি হয়ে গেল। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজছে। আমাকে খুঁজছো? আহানা চমকে পিছনে তাকালো, তারপর বলল, কেন? সরি, আমি জানতাম না আপনি ঝাল খেতে পারেন না। জানলে বলতাম না এটা মিষ্টি। ইটস ওকে।
শান্তর ইটস ওকে শুনে নিজেকে নির্দোষ মনে করে আহানা চুপচাপ হেঁটে গেল সেখান থেকে। সব টিউশনি শেষ করে বাসায় ফিরে ঘর পরিষ্কার করছে সে। হঠাৎ বিছানার তোষকের নিচে সেই 2000 টাকা পেল, যেটা সে শান্তকে দিয়ে চলে এসেছিল। ফোনে তো টাকাও নেই, কল করবে কি করে? আচ্ছা, এমার্জেন্সি ব্যালেন্স নিলে তো হয়। এমার্জেন্সি ব্যালেন্স নিয়ে শান্তকে ফোন করলো সে। শান্ত ঘুমাচ্ছিল, তখন সন্ধ্যা 7টা বাজে। কে? আমি আমি কে? আহানা। ও তুমি? কি হয়েছে? শান্ত চাদর সরিয়ে উঠে বসে লাইট জ্বালালো রুমে। আমাকে 2000 টাকা ফেরত দিলেন কেন? আপনি আমার বাসা ভাড়ার 6000 টাকা শোধ করে দিয়েছেন। আমি 2000 টাকা দিলাম, বাকি 4000ও দিয়ে দিব। আপনি আবার 2000 ফেরত দিতে গেলেন কেন? শোনো, তুমি আমাকে যতবার টাকাটা দিয়ে যাবা ততবার আমি ফেরত দিয়ে আসবো। এই টাকা আমি নিব না, মানে নিব না। আর হ্যাঁ, আরেকদিন ফেরত দিতে আসলে ছাদ থেকে সত্যি সত্যি ফেরত দেবো তোমাকে। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা লাইন কেটে ফোন বিছানার উপর ছুঁড়ে মারল। এই টাকা আমি কিছুতেই নিব না। পরের দিন ভোরবেলায় আবারও বের হলো মিষ্টিদের বাসার উদ্দেশ্যে। টাকাগুলোও সাথে নিল। আজ সেগুলো ফেরত দিবে সে। শান্ত দরজা খুললো, জগিং করতে যাবে। দরজা খুলে হাতে তাকিয়ে দেখলো ঘড়ি নেই। নিজের রুমে গিয়ে খুঁজলো, তাও পেল না। নওশাদ সূর্য রুমে গেল খুঁজতে। আহানা দরজা খোলা পেয়ে উকি দিল ভিতরে। এটাই সুযোগ, বেয়াদবটা আমাকে দেখার আগেই টাকাটা রেখে পালাবো। ওটা মনে হয় ওনার রুম, সেখানেই রেখে আসি বরং। আহানা পা টিপে টিপে শান্তর রুমে ঢুকলো। ইয়া বড় একটা রুম। তার বাসার সব রুম মিলালেও এই একটা রুমের সমান হবে না। রুমের মাঝখানে বিছানা, সেটা দেখে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো পুরো রুমটাই কমলা রঙের উপর করা। দেয়াল কমলা রঙের, বেডশিট থেকে শুরু করে কার্পেটও কমলা রঙের। আহানা দেখতে দেখতে রুমটার মাঝখানে চলে আসলো। শান্ত ঘড়ি পড়তে পড়তে বের হয়ে যেতে যেতে নিতেই থেমে গেল। এটা কি আমার রুমে? এগিয়ে এসে দেখলো আহানা শান্তর রুমটা ড্যাব ড্যাব করে দেখে যাচ্ছে। তারপর টাকাটা বালিশের তলায় রাখলো সে। রেখে পিছনে ফিরতেই হঠাৎ করে শান্তকে দেখে পিছিয়ে গিয়ে দুম করে খাটে বসে গেল ভয়ে। শান্ত কোমরে হাত দিয়ে বলল, তোমাকে মানা করিনি, এই টাকা ফেরত দিতে আসবা না। তো আপনার টাকা আমি মুফতে কেন নিব? তোমাকে আল্লাহ কি মাটি দিয়ে বানিয়েছে? আজও মেয়ে তুমি। খালি ভাত আর নুন খেয়ে মাথা খেয়ে গেছে তোমার। সেদি টাকা দিয়ে হেল্প করতে চাচ্ছে, আর তুমি কিনা বারবার ফিরে দিচ্ছ। মুফতে নিবা না তো? ঠিক আছে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল বাথরুমের দিকে। এই কি করতেছেন আপনি? হাত ছাড়ুন আমার, বাঁচাও বাঁচাও। শান্ত দাঁতে দাঁত চেপে বলল। চুপ করো। তারপরও যখন আহানা চুপ হচ্ছে না, তখন আহানার মুখ চেপে ধরল সে। চুপ, একদম চুপ। আমি কি তোমাকে রেপ করবো নাকি? হাত ধরলে তো চেঁচো কেন সবসময়? তো কি করবেন? বাথরুমে নেন কেন? শান্ত দরজা খুলে এক পাহাড় ময়লা জামা দেখালো। এগুলো ধুয়ে দাও, বিনিময়ে 2000 টাকা নাও। আমাকে কি আপনার বুয়া মনে হয়? আমি বুয়াগিরি করে টাকা নিব না। আহানা চলে যেতে নিতেই শান্ত হাত টেনে ধরে দেয়ালের সাথে লাগিয়ে ধরল ওকে। আহানা চোখ বন্ধ করে হাত দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। সিনেমায় দেখেছিল নায়করা এমন করে কিস করে নায়িকাকে, তা ভেবে আহানার ভয় করছে। শান্ত মুখ বাঁকিয়ে ভ্রুজোড়া নাচিয়ে বলল, তোমার আসলে কি মনে হয় তোমার মতো বোকা শয়তান বেয়াদব মেয়েকে আমি কিস করব? আমি সারিয়ে শান্ত? ভেরি ফানি। হয় কাজ করে টাকা নাও, নয়তো এমনি এমনি নাও, আমার কোনো কিছুতেই সমস্যা নেই, কিন্তু তোমায় টাকা নিতে হবে। আহানা মুখ থেকে হাত সরিয়ে বলল, আমি টাকা নিব না, বাই। কথা শেষ করে আহানা হনহন নিয়ে বেরিয়ে চলে গেল রুম থেকে। শান্ত মেজাজ গেল গরম হয়ে। উফ, এই মেয়েটা এমন কেন? আহানা হাঁপাতে হাঁপাতে মিষ্টিদের বাসায় ঢুকলো। যাক বাবা, টাকাটা রাখতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ বাবা, পরের সপ্তাহে ইনশাল্লাহ আমি তোমার কাছে থাকবো। ঈদের আগের দিনই রওনা হব। ওকে বাই। না, বেশি দিন থাকবো না, পরের মাস থেকে আবার পরীক্ষা। আচ্ছা। শান্ত কথা বলতে বলতে বাইকে উঠে ভার্সিটির দিকে চলে গেল। আহানা বাসায় ফিরে রান্নাবান্না সেরে খেয়ে নিয়ে ভার্সিটিতে আসলো। আহানা, কি ঈশা, আমাকে ডাকলে? তোমার অন্যায় এটা কি গিট্টু দিয়ে রাখছো? আহানা চমকে ওড়না হাতে নিয়ে গিট্টু দেখে অবাক হলো। কিসের গিট্টু এটা? আমি তো দেই নাই। ভাবতে ভাবতে গিট্টু খুললো সে। ভেতরে 2000 টাকা। উফ, এই বাঁদরটা আমার নাগাল পেল কই? আসার পর থেকে তো দেখলাম না একবার। আবার আমার অন্য গিট্টু বাঁধলো কখন? শান্ত বাইকে বসে দাঁত কেলিয়াছে, ওর দিকে তাকে। এটা দেখে আহানার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছা করছে গিয়ে চুল ছিঁড়ে দিয়ে বেয়াদবটার। তোর আড্ডা দে, আমি আসছি। কই যাস? একটু কাজ আছে, আসছি 5 মিনিট।
শান্ত উঠে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানা রাগে ফুঁসছে। তো কি খবর, ভালো আছো? আপনি একটা কে আমি? বেয়াদ্দব। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। শান্ত হাসছে, কারণ সে এশাকে দিয়ে আহানার অন্যায় গিট্টু দিয়ে 2000 টাকা রেখেছিল। ভার্সিটিতে ছুটি হয়ে গেছে। আহানা অন্য রোড দিয়ে টিউশনিতে যাচ্ছে। শান্ত রোডটার পাশেই বাইকে বসে আরামসে সিগারেট খেয়ে যাচ্ছে। আহানাকে দেখে ফু দিয়ে ধোয়া ওর মুখের দিকে দিল। আহানা দাঁড়িয়ে চোখ বড় করে শান্তর হাত থেকে টেনে সিগারেটটা নিয়ে ফেলে দিল নিচে। এটা কি করলে? একই প্রশ্ন আমিও করতে পারি। সিগারেটের ধোঁয়া আমার মুখের সামনে দিলেন কেন? আমার ইচ্ছা। তাহলে এটাও আমার ইচ্ছা। আহানা শান্তর দিকে ভেঙচি কাটতে কাটতে যাচ্ছে আর দুম করে নিচে পড়ে গেল। শান্ত রাক্ষসের মতো জোরে হাসতে হাসতে বাইক নিয়ে চলে যাচ্ছে। আহানা নিচে মাটিতে বসে বকতেছে ওকে। বাসায় ফিরে টাকাগুলো নিয়ে বসে আছে সে। আর বাড়াবাড়ি করা যাবে না, পরে কি করতে না কি করে ফেলবে শয়তানটা। আমি বরং এক কাজ করি, টাকাগুলো দিয়ে বাজার করি, চাল আর ডাল কিনবো। আরও কত কি কেনা বাকি। আহানা 2000 টাকা থেকে 1000 টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। বাকি 1000 টাকা নিয়ে কাগজ কলম সহ খাটের উপরে গিয়ে বসলো লিস্ট করার জন্য। একটা নতুন জামা 500 টাকা, চাল 1 কেজি 10 টাকা করে 20 কেজি মানে 200 টাকা, খোলা মসুর ডাল 1 কেজি 120 করে মানে 2 কেজি 240 টাকা, আর থাকে 60 টাকা। পেঁয়াজ আর আলু কিনবো সেটা দিয়ে, কম কম করে কিনবো, তাহলে 60 টাকাই হয়ে যাবে। ব্যাস, কাল ভার্সিটি থেকে ফেরার সময় বাজার করে আনবো। আলমারিতে ধোয়া জামাটা রাখতে গিয়ে আশ্রমের মায়ের শাড়িটা পরে যেতে নিল। আহানা সেটা ধরে জড়িয়ে ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমার মায়ের শাড়ি? আরে আজ মাসের কয় তারিখ? ঈদের পরের দিনে তো আমার সালেহা মায়ের মৃত্যুবার্ষিকী। ইস, যদি এবার আশ্রমটাতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। মায়ের কবরটা দেখা হতো আর আশ্রমের বাচ্চাদের সাথেও দেখা হয়ে যেত। 1 মিনিট। আমার কাছে তো 1000 টাকা আছে, সেটা দিয়ে তো আমি আশ্রমে গিয়ে আবার ফেরত আসতে পারি। আরে হ্যাঁ, তাই তো, ট্রেনে করেও গেলে ভাড়াও কম যাবে। তাহলে আমি ঈদের কয়েকদিন আগে যাব আশ্রমে, টিউশনেও থাকবে না তখন। আহানা খুশিতে লাফিয়ে উঠল। পরের দিন ভোরে উঠে রেডি হয়ে নিয়ে মিষ্টির বাসায় গেল। শান্তর বাসার দরজা বন্ধ। উফ, যাক বাবা, বাঁচলাম। শয়তানটা আজ আর তাহলে জ্বালাবে না। আহানা নেচে নেচে মিষ্টিদের বাসার দরজায় নক করলো। শান্ত এসে দরজা খুলল। শান্তকে দেখে আহানা ভূত দেখার মতো ভয় পেয়ে এক দৌড় দিল। পরে আবার কি সব ভেবে ফেরত আসলো। আসেন ম্যাডাম, ভেতর আসেন। এভাবে পালালে কি হয়? আপনি এখানে? ও মা, আমার মিষ্টির পাশে আমি থাকতে পারি না? আহানা কিছু না বলে গিয়ে সোফায় বসলো। শান্ত ওর সামনে বরাবর বসলো, পায়ের উপর পা তুলে। আহানা বিরক্তি নিয়ে মিষ্টিকে পড়িয়ে যাচ্ছে। শান্ত দাঁত কেলিয়ে আহানার দিকে তাকিয়ে ঢুলতেছে শুধু। আহানার দম বন্ধ হয়ে আসতেছে। কেউ এমন করে তাকিয়ে থাকলে কার ভালো লাগবে? উফ। শান্ত 7টা বাজার 10 মিনিট আগে উঠে চলে গেল। আহানা বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক বাবা, বাঁচলাম। মিষ্টিকে আরো 10 মিনিট পরিয়ে আহানা বাসা থেকে বের হলো। শান্তর বাসার দিকে একবার তাকিয়ে তারপর লিফটের দিকে তাকালো। শান্ত লিফটের ভেতর দাঁত কেলিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা চোখ বড় করে সিঁড়ির দিকে চলে যেতে নিতেই শান্ত ওর হাত টেনে ধরে লিফটের ভিতর নিয়ে আসলো। এই চুপ। আহানা চুপ করে তাকিয়ে আছে। শান্ত পকেট থেকে সিগারেট আর লাইটার নিল। লিফট থেকে বের হলে ধরাবে। নিচতলা আসতেই আহানা শান্তর হাত ছাড়িয়ে এক দৌড় দিল। শান্ত দৌড়ে ওর সামনে এসে পড়ল। উফ, কি সমস্যা আপনার? তুমি আমার থেকে তো পালাও কেন বলো তো? আপনার কি তাতে? ইস, আমার কি? শান্ত এগিয়ে গেল আহানার দিকে। আবার বলো তো। আহানা ঢোক গিলে পেছনে থাকা একটা কারের সাথে লেগে গেল। সরি, মুখ ফুসকে বলে ফেলেছি। প্লিজ আমাকে ছাদ থেকে ফেলবেন না। শান্ত সিগারেট ধরিয়ে আহানার এক পাশে হাত নিয়ে কারের উপর রেখে মন দিয়ে সিগারেট খাচ্ছে। আহানার দিকে ধোয়া ছাড়তেই আহানা চোখ বন্ধ করে কাশি শুরু করে দিল। আপনি খুব খারাপ, হাত সরান, আমি বাসায় যাব। রোজ রোজ বোর হাতে রান্না ভালো লাগে না। আজ সকালে নাস্তা বানিয়ে দাও না প্লিজ। কি, আপনার মাথা ঠিক আছে? হাত সরান, আমি আমার বাসায় যাব। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি মালিকের কাছে বিচার দিব। তারেক মিয়া আমার সেক্রেটারি, ওরে যদি বলি আমি আহানের সাথে এক বাসায় থাকবো, সে কিছু বলবে না। হাত সরান বলতেছি, আমি বাসায় যাব। যে কোনো একটা চুজ করো। আপনি এমন করেন কেন আমার সাথে? বারবার এক কথা ভালো লাগে না আহানা। চুপচাপ আমার বাসায় চলো, নয়তো আমাকে তোমার বাসায় নিয়ে যাও। আমি
এতগুলো ছেলের মাঝে যাব না আপনার বাসায়। তাহলে চলো তোমার বাসায় যাই। আহানা শান্তর হাত ধাক্কা দিয়ে সরিয়ে হেঁটে চলে গেল। অনেক দূরে এসে দম ফেলে তারপর পেছনে তাকালো। শান্তকে দেখা যাচ্ছে না। মুচকি এসে স্বস্তি নিয়ে সামনে তাকাতেই দেখলো শান্ত ও আহানার সাথে সাথে ওদিকে চেয়ে আছে। কাউকে খুঁজছিলে বুঝে? আপনি একটা অসভ্য লোক। আহানা বাসায় এসে দরজা আটকাতে যেতেই শান্ত হাত দিয়ে দরজা ধরে ফেলল। আরে এমন করো কেন? মেহমানকে কেউ এইভাবে অপমান করে? আহানা চোখ রাঙিয়ে টেবিলের উপর ঠাস করে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত আহানার বিছানায় বসে গেমস খেলছে। আহানা ভাত রাঁধলো, পরে ভাবলো বাদুরটা তো আমার মতন খালি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবে না, কি করি? আলু কেটে বেগুন দিয়ে তরকারি রেঁধে নিল আহানা। মাছ তো নেই। শান্ত সামনে বাটি আর প্লেট এনে রাখলো। শান্ত ফোন রেখে হাত ধুয়ে এসে গেল খাওয়ার জন্য। আহানা অবাক হচ্ছে, শান্ত এত ছোটখাটো খাবার খুব মজা করে খেয়ে যাচ্ছে। অনেক মজা হয়েছে। কথাটা শুনে আহানার মনে হলো যেন রান্না করাটা সফল হয়েছে তার। খাওয়া শেষে শান্ত গেল হাত ধুতে। আহানা বিছানা থেকে বাটি আর প্লেট নিচ্ছে রান্নাঘরে রাখার জন্য। শান্ত হাত ধুয়ে এসে আহানার ওড়না টেনে মুখ মুছতে লাগলো। আহানা অবাক হয়ে গেছে শান্তর এমন কাজে। শান্তরও খেয়াল নেই সে কি করছে। মায়ের আঁচল দিয়ে মুখ মুছতো সবসময়। মায়ের মৃত্যুর পর থেকে অভ্যাসটা কয়েক বছর ধরে বন্ধ ছিল। আজ হঠাৎ করে এসে যাবে সে ভাবতে পারেনি। শান্তর হুঁশ আসতেই ইতস্তত বোধ নিয়ে বলল, সরি আহানা, আমি আসলে। ইটস ওকে। আহানা ওড়না ঠিক করে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত ফোনটা পকেটে ঢুকিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, মেনশন নট। বাই। এমন করে মাঝে মাঝে চালাবো। বাহির হন বলতেছি, ঢং যত সব। আহানা দরজা লাগিয়ে দিল শান্তর মুখের উপর। আজ খাইছি এটাই অনেক, আবার বলে মাঝে মাঝে। বেয়াত্তব মাইয়া। কিরে, কোথায় ছিলি তুই? আসলে রিয়াজ একটু জগিং করতে গেছিলাম। বুয়া নাস্তা বানিয়েছে, চল একসাথে খাই। না, আমার খিদে নেই, পরে খাবো, তোরা খা। কথাটা বলে শান্ত নিজের রুমে ফিরে গেল। রিয়াজ হাঁ করে চেয়ে আছে। অন্য সময় সঠিক টাইমে নাস্তা না পেলে চিল্লাই বাসা উল্টাই ফেলো, আর আজ বলে খাবো না। আজব তো। আহানা বাকি খাবার খেয়ে সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে ভার্সিটিতে আসলো। আজ ঈদের ছুটি দিয়ে দিবে। আহানা খুব খুশি, সে তার ছোটবেলায় কাটানো সেই আশ্রমে যাবে। আর শান্ত খুশি, সে তার মায়ের কবর আর বাবাকে দেখতে যাবে। কাল ভোরে রওনা হবে। কয়েকদিন বাদেই ঈদ। কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আহানা 23তম কদম ফেলতেই শান্ত পিছন থেকে ডাক দিল। আহানা পিছনে ফিরে তাকালো ওর দিকে। ঈদে দেশের বাড়ি যাবে না মা বাবার কাছে? আহানা চুপ করে থেকে বলল, যাব। আমিও যাব। বাই তাহলে, একেবারে ঈদের পরে দেখা হবে। বাই। শান্ত বাইকে উঠে আহানার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। আহানা টিউশনি শেষ করে নিউ মার্কেটে গিয়ে একটা জামা কিনেছে। 500 টাকার মধ্যেই ভালো জামা পেয়ে গেল। তারপর চাল, ডাল, পেঁয়াজ, আলু কিনে বাসায় ফিরল। শান্ত মার্কেটে এসে মায়ের জন্য গোলাপি চুড়ি কিনলো। তারপর ফুলের দোকান থেকে রজনীগন্ধা কিনলো। বাবার জন্য পাঞ্জাবিও কিনেছে সে। আর তার সৎমা ভাই বোনের জন্য জামা কাপড় নিয়েছে। ব্যাগ গুছিয়ে ফেললো, সব রেডি। কাল ট্রেন ধরতে হবে। আহানাকে জ্বালাতে জ্বালাতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই কটা দিন না জ্বালিয়ে থাকলে আবার আগের মতন হয়ে যাবে সব। পরের দিন সকাল 6টায় আহানা কমলাপুর রেল স্টেশনে এসে হাজির। মানুষের সমাগম বেশি। যাক, খালি থাকলে একা একা লাগতো, ভয়ও করতো। ঈদ তো, তাই এত ভিড়। কথা হলো গিয়ে সে তো অগ্রিম টিকিট কাটেনি। অনেক রিকোয়েস্ট করে একটা টিকিট জোগাড় করলো। আহানা তো একটা বাচ্চা ছেলের সিট। ছেলের মাকে রিকোয়েস্ট করে ওরে কোলে রাখবে কথা দিয়ে টিকিটটা নিয়েছে সে। কিছু করার নেই। ঈদের 2 দিন আগে টিকিট কিনতে আসলে জীবনেও সরাসরি টিকিট পাওয়া যায় না, অগ্রিম কেটে রাখতে হয়। আহানা ভুলেই গেছিল সেটা। মনে রাখবে কি করে? 2000 টাকা নিয়ে কদিন ধরে শান্তর সাথে যে লঙ্কা কাণ্ড চলছিল, বাপরে বাপ। অবশেষে টিকিট পেয়ে খুশি হয়ে আহানা দাঁড়িয়ে পড়ল ট্রেনের অপেক্ষায়। হাওড় এক্সপ্রেস আসছে ঢাকা টু মোহনগঞ্জ। কমলাপুর আসতে তার 200 টাকা শেষ হয়ে গেল। হেঁটে তো এত দূর আসা যায় না, তা না হলে হেঁটেই আসতো। ট্রেন আসতেই আহানা তড়িঘড়ি করে উঠে পড়ল। শান্ত ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, হাতে ট্রলি ব্যাগ। দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে গিয়ে। সে জানেও না এই ট্রেনে তার জ্বালানোর পার্টনার আহানাও আছে। দৌড়ে এক লাফ দিয়ে উঠে গেল। উফ, বাঁচলাম। একটুর জন্যই মিস করতাম আমি। এসব ট্রেনে ট্রেনে চলতে ভাল লাগে না একদম। না পারতে উঠছি, বাসের টিকিট পাইনি বলে এখানে আসতে হলো আমাকে। শান্ত জানালার পাশের সিটে গিয়ে বসলো। তার ঠিক পেছনের কেবিনে আহানাও জানালার সিটে বসেছে। আহানার কোলে বাবুটা 5 বছরের হবে। ওর মা ওকে কোলে নিতে পারবে না, কারণ উনি গর্ভবতী। তাই বাবুর জন্য আলাদা টিকিট কিনেছেন তিনি। আহানা তার টিকিট নিয়ে তাকে কোলে নিয়ে বসে আছে।
বাবুটা কোল থেকে নেমে তার বাবার কাছে চলে গেল। তার বাবার কোলে 2-3 বছরের একটা বাবু হয়তো, তাই তার জন্য আলাদা সিট নেওয়া হয়েছিল। আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেনে সে আরও একবার উঠেছিল। আশ্রম থেকে ফেরার সময়। গাছপালা চলছে নাকি ট্রেন চলছে, অদ্ভুত রহস্য। ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। ছোট মেয়ে একটা গরুর বাচ্চাকে নিয়ে ক্ষেত পেরিয়ে চলেছে। তার হাতে আবার একটা ছাগলও বাঁধা। সবুজ ক্ষেত আর নীল আকাশ, যেন আকাশে আর্জেন্টিনার নিচে ব্রাজিলের পতাকা। আহানা এই দুই পক্ষের পতাকার রং জানে শুধু। তাদের দলে কে কে আছে, কে কয়বার জিতলো তা জানে না, জানতেও চায় না। বাবুটা তার বাবার কাছ থেকে এসে আহানার কোলে উঠে বসলো। শান্তর পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। উনি শুধু দোয়া দুরুদ পড়ছেন। শান্ত এই নিয়ে 6 বার কানে ইয়ারফোন গুঁজেছে। উনি ততবারই টান মেরে শান্তর কান থেকে সেটা ছুটিয়েছেন। ওনার একটাই কথা, এসব শোনা হারাম। আর তাও উনি যখন দোয়া দুরুদ পড়ছেন তখন তো গান শুনলে চালচালাইয়া জাহান্নামে যাবে শান্ত। শান্ত ভ্রু কুচকে ইয়ারফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। খুব ছোটবেলায় নানি দাদিকে হারিয়েছে সে, তাই তাদের আদর পায়নি কখনো। এই মহিলাকে দেখে যেন নতুন করে হারানো নানি দাদিকে একসাথে পেয়ে গেল সে। দোয়া দুরুদ শেষ করে উনি তার হাতে লেডিস ব্যাগটা খুললেন। শান্তকে বললেন হাত পাততে। শান্ত হাত পেতে জানালার দিকে নজর দিল। একটা পুকুর নজরে আসলো। জামা কাপড় ছাড়া ছোট ছোট ছেলে কতগুলো ঝাঁপ দিচ্ছে পুকুরটাতে। শান্ত তাদের দিকে চেয়ে হেসে দিয়ে তার হাতের দিকে তাকালো। গোটা এক আলমারি জিনিসপত্র তার হাতে, কিন্তু মহিলাটি এখনো বের করেই যাচ্ছেন তার ব্যাগ থেকে। আর সব নিয়ে শান্তর হাতে রাখছেন। মানুষ এত জিনিস নিয়ে বুঝি হাঁটে? ও মাই গড! মহিলাটি একটা বক্স খুঁজে পেলেন অবশেষে। এতক্ষণ এটাই খুঁজছিলেন। তারপর শান্তকে বললেন তার হাতে সব জিনিস আবারই ব্যাগে ঢুকাতে। দাদি, আমার মনে হয় না এইসব এই ব্যাগে ঢুকবে। আরে কি বলো নাতি, আমি এসব তো কিছু এই ব্যাগ থেকেই বের করেছি। ও, শান্ত এক এক করে সব ব্যাগে ঢুকাচ্ছে। টিস্যু এক বক্স, রুমাল 5টা, শলা 6টা, কাগজপত্র ওলা একটা প্যাকেট, আয়না, পানের বাটুয়া, ফোন, চিরুনি, নতুন জুতা, জামা 1 সেট। শান্ত অবাক হচ্ছে আর ব্যাগে সব ঢুকাচ্ছে, কারণ ছোট মিনি সাইজের এই ব্যাগটায় যে এক আলমারির সমান জিনিস ঢুকবে তা জানা ছিল না তার। দেখেছো, আমি বলছি না সব এটাতে আটবে। জি দাদি, বুঝলাম। শান্ত কাজ সেরে আবারও জানালার দিকে ফিরে বসলো। এই ছেলে, জি দাদি। নাও খাও। মহিলাটি একটা বক্স খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরলেন। ভিতরে পিঠা। নাও খাও, আমার বানানো। শান্ত একটা নিল, কিন্তু না, উনি জোর করে আরো 2টা খাওয়ালো শান্তকে। শান্তর কান্না পাচ্ছে। এমন করে মা চলে যাওয়ার পর থেকে কেউ আদর করে নাই তাকে। চোখের পানি মুছতেই মহিলাটি মাথা মুছে বললেন, কি হয়েছে রে? আমাকে এমন করে মায়ের পরে আর কেউ আদর করেনি। থাক, আমি করলাম তো। মায়ের কাছে যাচ্ছিস বুঝি? হুম। সেখানে গেলে দেখবি সব কষ্ট দূর হয়ে গেছে মায়ের কোলে মাথা রাখলেই। কথাটা শুনে শান্ত কেঁদে দিল এবার। ছেলেরা হুটহাট করে কাঁদে না, তবে প্রিয় মানুষের মৃত্যুতে তারা কান্না থামাতে পারে না, কখনো কেঁদেই ফেলে। কি রে, এমন করে কাঁদিস কেন? আমি আর কখনো আমার মায়ের কোলে মাথা রাখতে পারবো না গো দাদি। কেন? আমার মা আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, অনেক দূরে। মহিলাটি মুখটা ফ্যাকাশে করে শান্তর হাত চেপে বললেন, থাক, কাঁদিস না। শান্তকে কাঁদতে মানা করে উনি নিজেই হিজাবের ওড়না দিয়ে তার চোখ মুছলেন। তার ছেলে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তিনি যাচ্ছেন তার ছোট মেয়ের বাসায়। এই কথা শান্তকে বললেন না, কারণ শান্ত এমনিতেও কাঁদছে আর কষ্ট দেওয়া উচিত না। তা তোর মায়ের কি হয়েছিল রে? ক্যান্সার। ও, বাবুটাকে তার মা খাইয়ে দিচ্ছে। আহানা সেটা দেখে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাকে কেউ কখনো এমন করে খাইয়ে দেয়নি। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই নিজের হাতে খেত সে। হয়তো এর আগে নিচে যা পেত তাই খেত। আশ্রমের সব বাচ্চাকে তো আর হাতে ধরিয়ে খাইয়ে দেওয়া সম্ভব ছিল না। একজন আসতেন, থালায় থালায় খাবার সামনে দিয়ে চলে যেতেন। কিভাবে খেতে হয় তা কেউ বলে দেয়নি। একজন আরেকজনকে দেখে খাওয়া শিখতে হতো। আর সালেহা মা আসার পর আহানার মতো অনেক বাচ্চাকেই ভালোবাসতেন। তিনি এসেছিলেন যখন আহানা 6 বছর, সেই সময়। বাবুটা আহানার দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, কাঁদছো কেন? আহানা চোখ মুছে বলল, কই না তো। দুপাশে দুজন কাঁদছে, একজন মা হারিয়ে আর একজন বাবা মা দুজনকে হারিয়ে। বাবুটা তার হাতের বিস্কুটের প্যাকেট আহানার হাতে দিয়ে বলল, খাও, কেঁদো না। মোহনগঞ্জ এসে ট্রেন থামলো। আহানা বাবুটাকে টাটা দিয়ে ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। পাক্কা 2 বছর পর সে আবারও মোহনগঞ্জ এসেছে। জি দাদি, ফোন নাম্বার সেভ করেছে, অবশ্যই কল করবেন আমাকে, আমিও করব। কার গলা এটা? ওই বাদুরটার? আহানা পেছনে ফিরে তাকালো। এত এত মানুষের ভিড়ে শান্তকে দেখতে পেল না সে। মনে হলো শান্তর গলা শুনল ও এখানে কেন আসবে।
আহানা একটা রিক্সার খোঁজে এদিক ওদিক তাকাচ্ছে। শান্ত কানে ইয়ারফোন লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। গান চলছে আর সে এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজছে। ও মা, একটা রিক্সাও নেই, আমাকে কি হেঁটে যেতে হবে নাকি? আহানা হাঁটা ধরল রিক্সা না পেয়ে। শান্ত অবশেষে রিক্সা না পেয়ে হেঁটে চলল, কাঁধে একটা ব্যাগ আর হাতে ট্রলি ব্যাগ নিয়ে। মোহনগঞ্জের প্ল্যাটফর্ম থেকে বাম পাশে যে রোড গেছে তা থেকে খেতে নামতে হয়। সেখান দিয়ে একটা ক্ষেত পার হলেই মেন রোড। আহানা তার হাতের ব্যাগটা মুঠো করে ধরে নামলো খেতে। শান্ত রিক্সার খোঁজ না পেয়ে বাধ্য হয়ে সেও খেতে নামলো। আশেপাশে কেউ নেই, শুধু সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আহানা নতুন জামা পরে এসেছিল আজ, তাই শান্তকে ঠিক চিনতে পারল না। তবে চুল দেখে শান্তর কেমন জানি মনে হলো এটা আহানা, আর হাত ঝুলিয়ে হাঁটার স্টাইল দেখেও আহানা মনে হচ্ছে। শেষে কনফিউশন দূর করতে শান্ত চিৎকার দিয়ে বলল, আহানা। আহানা চমকে দাঁড়িয়ে পড়ল, পিছনে ফিরে তাকালো শান্তর দিকে। শান্ত চমকে গেল আহানাকে দেখে। আপনি তুমি এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাকে ফলো করতে করতে এত দূর চলে এসেছেন? আজব তো, তোমায় ফলো করবো কেন? আমি আমি আমার বাসে যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। তো আমিও তো যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। শান্ত দাঁত গেলিয়ে আহানার পাশে এসে দাঁড়ালো। ইয়া আল্লাহ, এই বাদরটাকে তুমি সবসময় আমার সাথে কেন রাখো? মেন রোডে উঠে আহানা শান্তর দিকে ভ্রু কুচকে তাকালো। শান্ত সানগ্লাসটা পরে জ্যাকেট টেনে জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। তারপর একটা ভাব নিয়ে বুক ফুলিয়ে ডান পাশের রোডের দিকে চলল। বেয়াদব ঢং দেখলে গা জ্বলে যায় আমার। আহানা চোখ রাঙিয়ে বাম পাশের রোডটার দিকে চলে গেল। বাবা, সেই সকাল থেকে বাগানে বসে আছো, বাসায় আসো, নাস্তা করে যাও। মিতু, জোর করিস না। আজ কতটা দিন পর শান্ত আসতেছে, আমি ওর জন্য বাইরেও অপেক্ষা করতে পারবো না। কি বলছিস তুই? থাকো তাহলে, মা বকলে আমি বলবো তুমি আসতে চাও না। কথাটা বলেই মিতু চলে গেল বাসার ভিতরে। শান্ত বাসার গেট খুলে ভিতরে পা রাখতে কেউ একজন এসে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। গায়ের গন্ধ পেয়ে শান্ত চোখটা বন্ধ করে ফেলল। বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো সেটা বলো। তোকে দেখে খুব ভালো আছি আমি, আয় ভেতরে আয়। বাবা শান্তর হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। মা, মিতু, সায়ন কোথায়? সায়ন ঘুমাচ্ছে, মিতু আর ওর মা বাসায়। চল নাস্তা করবো তোর সাথে। এখনো খাও নাই কেন? সকাল 10টা বাজে। না, আমি আমার ছেলের সাথে খাবো, চলো। শান্ত মুচকি এসে বাসার ভিতরে ঢুকতে মুখোমুখি হলো তার সৎমা রেনুর সাথে। উনি শান্তকে দেখে মোটেও খুশি হননি, তার মুখে বিরক্তি ছিল এতক্ষণ। তাও মুখে মিথ্যা হাসি দিয়ে বললেন, এসেছো তাহলে? শান্ত হাতের ব্যাগটা সোফায় রেখে কাছে এসে সালাম দিল। উনি সালাম নিয়ে চুপ করে থেকে বললেন, রাসেল, রাসেল, গরুকে ঠিক মতো ঘাস দিচ্ছ তো? উনি ব্যস্ততার দোহাই দিয়ে চলে গেলেন সামনে থেকে। শান্ত মুখটা ছোট করে ভাবলো পাশে বাবা দাঁড়িয়ে আছে, বাবার কথা ভেবে হেসে দিয়ে বাবার হাত ধরে ডাইনিং এ এগিয়ে বসালো। খালা, খালা, খাবার দিয়ে যাও, আমি আর আমার বাবা খাবো, জলদি দাও। কে এরকম ছাগলের মতো চিৎকার করে এত সকাল সকাল? শান্ত থেমে গিয়ে সিঁড়ির দিকে তাকালো। সায়ন নামছে বিরক্তি নিয়ে। শান্তকে দেখে ভ্রু কুচকে হেসে দিয়ে বলল, ও তুমি? আমি ভাবলাম ছাগল ডাকতেছে। সায়ন? সায়ন বাবার ধমকে মুখটা বাঁকিয়ে আবার উপরে চলে গেল। সায়ন মিসেস রেনুর আগের সংসারের ছেলে। মিতু এই সংসারে মানে শান্তর বোন। মিতু রুটি নিয়ে এসে ডাইনিং এ রেখে বলল, শান্ত ভাইয়া। শান্ত সিঁড়ির দিক থেকে চোখ নামিয়ে মিতুর দিকে তাকিয়ে হাসলো। মিতু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। খালা রান্না করতেছে, তাই আমি নিয়ে আসলাম। বাবার সাথে বসে খাওয়ার সময় এসব ভুলে গেল শান্ত। হেসে হেসে খাওয়া শেষ করে নিজের রুমে ফিরে আসলো। সারাটা রুম জুড়ে শুধু মায়ের ছবি। ছবিগুলোতে হাত বুলাতে গিয়ে শান্তর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। মা চলে যাওয়ার 10টা বছর কেটে গেছে। মায়ের মৃত্যুর পরপরই একটা কেলেঙ্কারির জেরে বাবা রেনু আন্টিকে বিয়ে করতে বাধ্য হয়। তারপর তাদের কোলজোড়ে মিতু আসে। মিতুর বয়স এখন 7 বছর। মিতু আমাকে দেখতে পারে, তবে একজন বোনের তুলনায় কম। সে তার মায়ের মতো। শান্ত মায়ের একটা ছবি নিয়ে বিছানায় গিয়ে বসলো। আসবো? বাবা আসো, বলতে হয় নাকি আবার? কি করিস? জানতাম, আসলেই মায়ের ছবি নিয়ে বসবি। কি আর করবো বাবা, আমার লাইফে তোমরা দুজন ছাড়া আর কি আছে। বিকেলের দিকে তোর মায়ের কবরটা দেখে আসিস। বাবা শান্তর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। শান্ত মায়ের ছবিটা আবারও ওয়ালে টাঙিয়ে রুম থেকে বের হলো। সায়ন উচ্চস্বরে গান শুনছে, মাথা ধরে আছে, কফিও খায়নি। শান্ত সিঁড়ি বেয়ে নিচে নামলো। হঠাৎ খালা দৌড়ে এসে শান্তর হাত জড়িয়ে ধরে কেঁদে দিলেন। ওনাকে শান্ত খালা বলে ডাকেন।
কারণ মা যেদিন এই বাড়িতে প্রথম এসেছিল সেদিন সাথে করে ওনাকে এনেছিলেন। উনি মাকে কাজে সাহায্য করতেন। আজ এতটা বছর ধরে উনি থাকেন। মালির বউ, আমাদের বাগানের যে মালি আছে টুটুল মিয়ার বউ তিনি। শান্তকে খালা অনেক ভালোবাসেন। ছলছল চোখে শান্তর হাত ধরে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শান্ত মুচকি এসে ওনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। খালা কেঁদো না তো, আমাকে তো ইমোশনাল করবা না, এই বলে দিচ্ছে। হ বাবা, তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি বাবা। শান্ত হেসে দিয়ে কিছু বলতে যাবে তার আগে উনি বললেন, বাবা সোফায় গিয়ে বসো, আমি তোমার কফি আনতেছি। উনি রান্নাঘরের দিকে চলে গেলেন এক দৌড়ে। শান্ত একটা ম্যাগাজিন নিয়ে সোফায় গিয়ে বসলো। মিতু সামনে দিয়ে যাওয়ার সময় ওর দিকে একবার তাকিয়ে চলে গেল। মিতু মেয়েটা অনেক ভদ্র, বেশি মিশতে চায় না, আর ওর মা ওকে যা বলে তাই করে। হয়তো উনি মনে করেছেন আমার সাথে যেন কথা না বলে। খালা কফি এনে শান্ত সামনে রেখে চলে গেলেন রান্নার কাজে। শান্ত কফির মগটা নিয়ে বাগানের দিকে গেল। আগে যেসব ফুল ছিল সেগুলোর মধ্যে অনেকগুলোই এখন নেই, হয়তো মরে গেছে, নতুনও আনা হয়েছে। রেনু মায়ের ফুলের খুব শখ, তাই হয়তো তার নাম রেনু, ফুলের রেনু। কফি শেষ করে একটা ফুল ছিঁড়তে যেতেই রেনু ছাদ থেকে বললেন, শান্ত, ফুলে হাত দিও না, ওটা আমার শখের গাছ। শান্ত হাত ছেড়ে দিয়ে বলল, সরি। আহানা ব্যাগ হাতে নিয়ে আশ্রমের গেটের দিকে চেয়ে আছে। কতদিন পর এসেছে সে। গেট খুলে ভিতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল। কতটা বদলে গেছে সব চেনাই যাচ্ছে না। আশ্রমের ভিতর আসতেই আহানার থেকে 2-3 বছরের ছোট হবে এমন একটা মেয়ে সে আহানার হাত টেনে ধরল। সবার চোখে মুখে হাসি ফুটে উঠে আছে। আহানাও খুব খুশি হলো তাদের দেখে। এদের সাথে কত খেলেছে সে। সবাইকে একসাথে জড়িয়ে ধরলো আহানা। সবাই খুশিতে আটখানা হয়ে গেছে ওকে পেয়ে। দূর থেকে একজন আহানা বলে এগিয়ে আসলেন, আরিফুদ্দিন। উনি সালেহা বেগমের গত হওয়ার পরই ম্যানেজার পদ পেয়েছেন। উনি আহানাকে চিনতে পেরে আহানার মাথায় হাত রেখে বললেন, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি কোনো রকম। ভালো করেছো এখানে এসে, অনেকদিন তোমাকে দেখি না। আহানা হেসে দিয়ে মেয়েগুলোকে নিয়ে ভিতরে চলে গেল। দুপুরের খাবার খেয়ে শান্ত হাঁটতে বের হয়েছে। এখানের একটা আশ্রম আছে, নাম শান্তিনিবাস। শান্তর মায়ের নামের আশ্রমটা। ওনার নাম ছিল শান্তি রহমান। ওনার অনাথ বাচ্চাদের প্রতি দুর্বলতা কাজ করতো অনেক, তাই তার কথাতেই শান্তর বাবা এই আশ্রমটা বানান। আশ্রমটা বানানোর পরই শান্তর মায়ের নামে লিখে দেন। এরপর থেকে শান্তর মা নিজের হাতেই আশ্রমের প্রতিটা কোণা সাজিয়েছেন। উনি মারা যাওয়ার আগে বলে গেছিলেন ওনার কবর যেন আশ্রমের ভিতর দেওয়া হয়। শান্ত আশ্রমটার ভিতর ঢুকতে বুকটা কেঁপে উঠল তার। কতটা দিন পর মায়ের সাথে দেখা করবে সে। হাতে গোলাপি চুড়ি আর রজনীগন্ধা নিয়ে আশ্রমের আম গাছটার পেছনের দিকে গেল শান্ত। মায়ের কবরের চারিপাশ দিয়ে টাইলস করা বাউন্ডারি গেটটাতে তালা দেওয়া। আরিফুদ্দিন শান্তকে দেখে দৌড়ে এসে গেটের তালা খুলে দিলেন। শান্তকে সালাম দিলেন। শান্ত ভ্রু কুঁচকে তাকালো ওনার দিকে। উনি জিহবা কামড় দিয়ে বললেন, অভ্যাস, কি করব বাবা। তারপর চলে গেলেন চেয়ার আনার জন্য। শান্ত বাউন্ডারির ভিতর ঢুকে কবরটার কাছে গিয়ে মাটিতে বসে গেল। গোলাপি চুড়িগুলো কবরের উপর রাখলো সে। তারপর রজনীগন্ধা ফুল কবরের পাশে রেখে দিল। কয়েকটা শুকনো মেহগনি গাছের পাতা পড়ে আছে, সেগুলো হাত দিয়ে ফেলে দিল। কবরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কেঁদে দিল শান্ত। মা, ফিরে আসো না আমার কাছে। আমি যে তোমাকে ছাড়া গোটা দুনিয়া অন্ধকার দেখি। মা, শুনতে পাচ্ছ? মা, কথা বলো না কেন? কেন চলে গেল আমাকে রেখে? আমাকে নিয়ে যেতে কেন আমাকে নিষ্ঠুর দুনিয়ায় একা রেখে গেল? বলো, কি দোষ করেছিলাম আমি? মা গো, একবার তোমার শান্তর মাথায় হাত বোলাতে ফিরে আসো না মা। আহানা পুকুরে নেমেছিল ও মুখ ধোয়ার জন্য। কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি মুখটা ভালো করে মুছে পুকুর ঘাট থেকে উঠে এসে কবরস্থানের দিকে এগিয়ে গেল। আরে এটা তো শান্ত, উনি এখানে কি করে? আহানা আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। শান্ত কবর থেকে মাটি নিয়ে হাতে ঘষে লাগাতে লাগাতে কাঁদছে। আহানা কবরের দিকে চেয়ে দেখলো কবরের উপর গোলাপি চুড়ি আর রজনীগন্ধা। এই খবরটা তো যতদূর জানি এই আশ্রমের মালিকের কবর। তার নাম শান্তি রহমান। ওনার সাথে শান্তর কি সম্পর্ক? শান্ত কবরে হাত দিয়ে রেখে নিচু হয়ে সেখানে মাথা রাখলো আর কাঁদতে কাঁদতে বলল, মা দেখো, তোমার ছেলে কাঁদতেছে। মা দেখো না, আমার চোখ বুঝতে আসবে না? মা, তার মানে ওনার ছেলে শান্ত? শান্তর মা মারা গেছেন? আমি তো জানতামও না। এর আগে তো শান্তকে আশ্রমে দেখলাম না, হয়তোবা দেখেছি, মনে নেই। আমি তো এই কবরের দিকে বেশি আসতাম না কখনোই। আমার ভয় করতো এখানে জঙ্গল বলে, তাই হয়তো শান্তকে এর আগে এই আশ্রমে দেখিনি। আহানা শুকনো পাতার উপর দাঁড়িয়ে আছে, তাই খসখস শব্দ হচ্ছে। শব্দ পেয়ে শান্ত পিছনে ফিরে তাকালো। আহানাকে দেখে চোখ মুছে নিয়ে দাঁড়িয়ে গেল শান্ত। আহানা চুপ করে থেকে বলল, সরি ডিস্টার্ব করার জন্য।
দাঁড়াও, কি? তুমি এখানে কি করছো? আমি তো এমনি। ও, আপনার মা উনি? হুম। আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকলে সরি। আমি বুঝি মা হারানোর কষ্ট। মা হারা কাউকে কষ্ট দিয়ে গুনাহ করতে চায় না। না, যাদের মা বাবা আছে তারা বোঝেন না মা বাবা হারানোর কষ্ট। কোনোদিনও বোঝে না। কিভাবে বুঝবে? যেটা তাদের আছে সেটার অনুপস্থিতি কেমন লাগে সেটা তারা বুঝবে না। আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আহানা চুপ করে থেকে চলে গেল। শান্ত মায়ের কবরের দিকে তাকিয়ে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও নেমে এসেছে। শান্ত বাবা, বাসা যাবা না? সাজবেলা এখানে থাকা ঠিক না বাবা। যাচ্ছে। আরিফুদ্দিনের কথায় শান্ত চোখ মুছে বেরিয়ে গেল। তারপর আশ্রমের ম্যানেজারের রুমে এসে কাগজপত্র দেখছে সে। বাবা বলেছে আসার সময় এসব দেখে আসতে। আরিফুদ্দিনের সাথে কথা বলে নিয়ে আশ্রমটা ঘুরতে ভিতরে গেল সে। আহানা আনমনে পুকুর ঘাটে বসে চোখের পানি ফেলছে। এখন না, সেই তখন থেকে যখন শান্ত বলেছে যাদের আছে তারা জানে না না থাকার কষ্ট। সে তো জানেই না আমার কেউ নেই। আমি তো আপনার চেয়েও ভালো বুঝি আপনজন কেউ না থাকার কি ব্যথা, কি যন্ত্রণা। অন্ধকার হয়ে গেছে অনেক। এই পুকুর ঘাটটা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। গাছগাছালিতে ভুতুরে বানিয়ে দিয়েছে কেমন। আহানা স্পষ্ট শুনতে পাচ্ছে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ। পায়ের কাছে নরম কিছু লাগলো আহানার কাছে। দেখতে যাওয়ার আগে সেটা কামড় বসিয়ে দিল তার পায়ে। আহানা এক চিৎকার দিয়ে পা ধরে 2-3টা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। আশ্রমের লাইটের আলোয় একটু একটু দেখতে পেল 1 হাত লম্বা চেয়েও বেশি বড় একটা সাপ চলে যাচ্ছে পুকুরের উপরের ঘাটে। কিভাবে উঠলো এটা? শান্ত আহানা চিৎকার শুনতে পেয়ে আশ্রম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। আহানা, এত অন্ধকারে ও কোথায়? চিৎকার দিল কেন? কোনো বিপদ হয়নি তো? আহানা ব্যথায় মনে হয় মরে যাবে। শান্ত আশ্রমের গেটের সামনে এসে পুরো আশ্রমের যতগুলো বাতি আছে মোট 14টা বাতি সে জ্বালিয়ে দিল। আহানার আর আওয়াজ শোনা যাচ্ছে না। আহানা, আহানা, কোথায় তুমি? কি হলো বাবা? আহানাকে খুঁজছো কেন? কি হয়েছে? ওকে দেখেছেন কোথাও? ওকে তো মনে হয় পুকুর ঘাটে দেখেছিলাম, তাও বিকেল বেলায়। এখনো থাকার তো কথা না। শান্ত এক দৌড়ে পুকুর ঘাটের দিকে গেল। আহানা পা চেপে ধরে উঠার চেষ্টা করছে। শান্ত তড়িঘড়ি করে নিচে নেমে আহানার দিকে তাকিয়ে নিচু হয়ে বসে পড়ল। কি হয়েছে আহানা? পায়ে কি হয়েছে তোমার? আহানার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বলার চেষ্টা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। শান্ত চিৎকার দিয়ে বলল ডাক্তার ডাকতে। আহানাকে কোলে তুলে নিয়ে পুকুর ঘাটের উপরে নিয়ে আসলো। ওকে মাটিতে রেখে বাতির আলোতে আহানার পায়ের দিকে তাকালো। বাতি ছিল লাল রঙের। ঠিকমতো দেখছে না শান্ত। চিন্তায় তার সারা গা ঘেমে গেছে। জ্যাকেট খুলে ফেললো। তারপর সেটা থেকে ফোন বের করে নিয়ে টর্চ জ্বালিয়ে শান্ত আহানার পায়ের উপর ধরল। সাপের কামড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। শান্ত আহানার গায়ের থেকে ওড়না টান দিয়ে ছিঁড়ে হাঁটুর নিচে বেঁধে ফেললো যাতে বিষ বেশি দূর যেতে না পারে। বিষাক্ত কিনা কে জানে। আহানার মুখ দিয়ে ফেনা তো বের হচ্ছে না, তাও ভয় করছে শান্তর। ডাক্তার আসতেছে, সাথে আরিফ আঙ্কেলও। শান্ত নিজের জ্যাকেটটা আহানাকে পরিয়ে দিল, কারণ ওড়না ছিঁড়ে পা বেঁধেছে সে। ডাক্তার দেখে বললেন, না, বিষাক্ত সাপ নয়, তবে ব্যথা পেয়েছে, সাথে ভয়ও পেয়েছে, আর তাই জ্ঞান হারিয়েছে। বিষাক্ত হলে নীল হয়ে যেত আর নানা লক্ষণ দেখা দিত। আমি বরং ব্যথার একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, জ্ঞান ফিরলে ওষুধ খাইয়ে দিবেন। শান্ত মাথার ঘাম মুছে আহানাকে কোলে টেনে বসালো সিঁড়ির উপর। ডাক্তার ইঞ্জেকশন বের করলেন। শান্তর মনে হচ্ছে ওকে ইঞ্জেকশন দিবে, ভয়ে গলা শুকিয়ে গেছে তার। আহানার হাতে ইঞ্জেকশন দেওয়ার সময় শান্ত আহানাকে টেনে সরিয়ে নিল। না, ধরবেন না ওকে, দেওয়ার দরকার নেই এটা। শান্ত বাবা, এটা দিলে আহানার ব্যথা কমবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শান্ত আহানার হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেললো। আরিফুদ্দিন হেসে বললেন, কি বাবা, ভয় করছে নাকি? ইঞ্জেকশন তো আহানাকে দেওয়া হচ্ছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরে দিচ্ছে। জানি না, ভয় করছে। ইঞ্জেকশন দেওয়া শেষে ডাক্তার হাসতে হাসতে চলে গেলেন শান্তর অবস্থা দেখে। শান্ত আহানাকে ঝাঁকালো, তাও ও চোখ খুলছে না দেখে আরিফ আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওকে বিছানায় শোয়াতে হবে। ওর বাসার অ্যাড্রেস জানেন আপনি? আমি তাহলে ওকে ওর বাসায় দিয়ে আসবো। আরিফ আঙ্কেল শান্তর কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, ওর তো বাসা এটাই। এটাই মানে? আরে আমি বললাম ওর মা বাবার বাসার কথা, সেটা কোথায় জানেন আপনি? বাবা, আমি তো এটাও জানি না ওর মা বাবা কে। আমি শুধু এটা জানি আহানা এই আশ্রমের অনাথ বাচ্চাদের মধ্যে একজন ছিল, যাকে সালেহা আপা খুব আদর করতেন অন্য অনাথদের মতো করে। আহানাকেও তিনি পড়িয়েছিলেন। তারপর আপার মৃত্যুর পর আহানা এখান থেকে চলে যায় বলতে যেতে বাধ্য হয়। আর কি, তুমি তো জানোই 18 বছর পূর্ণ হলে এখানে থাকা যায় না। শান্ত বিস্মিত হয়ে আরিফুদ্দিনের দিকে চেয়ে আছে।
তার মানে আহানা, আমি ওকে বললাম, ও বুঝবে না মা বাবা না থাকার কষ্ট। শান্ত আহনার দিকে তাকিয়ে চুপ করে ওকে কোলে তুলে দাঁড়ালো। আশ্রমের একটা ভালো রুমে নিয়ে ওকে বিছানায় রেখে বেরিয়ে আসলো। হাত দিয়ে চুল টেনে চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে। আমার আগে বোঝা উচিত ছিল, যার বাবা মা থাকে সে একা কেন চাকরি করে ভাত নুন খেয়ে জীবন চালাবে। এখন সব স্পষ্ট হয়ে গেছে। বাবা, তুমি আহানাকে চিনো? শুনুন, ও ঠিকমতো খেয়াল রাখবেন। আমি যে রুমে রেখেছি ও যেন সেই রুমে থাকে, অন্য কোনো রুমে যেতে বলবেন না। আর আপনি যেটা খান সেটা ওকেও খাওয়াবেন। আমি এখন চাই, ডাক্তার ওকে যে ওষুধ দিয়েছে সেটা কিনতে যাচ্ছে। 8-9টার দিকে এসে একবার দেখে যাব। রহিমা খালাকে বলবেন ওর খেয়াল রাখতে। আর হ্যাঁ, বাচ্চাদের আপাতত ওই পুকুরে যেতে মানা করবেন। আমি কাল লোক এনে পুকুরের আগাছা পরিষ্কার করাবো। আচ্ছা বাবা। শান্ত আহনার মুখের দিকে একবার চেয়ে চলে গেল। বাসায় ফিরতেই বাবা বললেন, কিরে, তুই কইছিলি আশ্রমে নাকি কাকে সাপে কামড় দিয়েছে? এখন ঠিক আছে, সবটা বিষাক্ত ছিল না। মিতুর বাবা, আপনি কেন এখনো হুদাই আশ্রমটা চালাচ্ছেন আমি বুঝতেছি না। ওটা বিক্রি করে জমিটাতে চাষাবাদ করলেও ভালো টাকা উপার্জন হবে। কি বলতেছো তুমি? অনাথ বাচ্চাগুলোর কি হবে? যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। ব্যাস মা, এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি না, এটা আমার মায়ের নেচার। আমার মায়ের এটা, কি চোখ তুলো তাকাবে না। আমার মায়ের বেলা আমি কারোর কোনো কথা সহ্য করবো না। অন্য সব নিয়ে তোমরা যা খুশি তাই করো, কিন্তু আমার মায়ের সাথে সংযুক্ত কোনো কিছুতেই কেউ নজর দিবে না। বিক্রিত দূরে থাক। কথা শেষ করে শান্ত নিজের রুমে চলে গেল। দেখলে তো, একেই বলে পেটের ছেলে আর পরের ছেলের তফাৎ। তুমি কিছুই বললে না, আমাকে এত কথা শুনিয়ে গেল। কি এমন মহা পাপের কথা বলেছি আমি? যেটাতে কোনো লাভ হয় না সেটা রেখে পালন করে কি লাভ? অনাথ এদের রেখে ফ্রিতে খাইয়ে দাইয়ে কি লাভ? তাও তো আশ্রমটা ভেঙে ফেললে সেই জমিতে লুক ধরিয়ে চাষাবাদ করিয়ে অনেক টাকা পাওয়া যাবে। টাকাটা তো আমাদেরই কাজে লাগবে। রেনু চুপ করো। আশ্রমটা শান্তির নামে দলিল করা। শান্তি অবর্তমানে এটা এখন শান্তর নামে হয়ে গেছে। যেই দিন শান্তর 18 বছর পূর্ণ হবে সেই দিনই শান্তর অনুমতি ছাড়া কিছু করলে পুলিশ ধরবে তোমাকে। আর শান্ত যখন না করে দিয়েছে, তুমি নাক গলাচ্ছ কেন? তোমার আর মিতুলের নামে কি আমি সম্পত্তি কম লিখে দিয়েছি? তো আমার সায়ন, ও কি তোমার ছেলে না? না, আমার ছেলে না। ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই। তাও তো ওকে আমি মিতুর পরিমাণ সম্পত্তি লিখিতভাবে দিয়েছি তোমার আকুতিতে। খুঁচা দিচ্ছ? রোজ রোজ এসব করে এসবের ভয় আমি ঢাকা থেকে আসতে চাই না এখানে। উফ। শান্ত আলমারি থেকে আরেকটা জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। আহনার জ্ঞান ফিরতে লাফ দিয়ে উঠে বসলো। পায়ের দিকে তাকালো, লাল হয়ে আছে। সব মনে পড়তেই কেঁপে উঠলো ভয়ে। কপালের ঘাম মুছে নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না নেই, শান্তর জ্যাকেট। এটা তো আমার ওড়না কই? আহনা হাঁটুর উপর থেকে পাজামা টেনে দেখলো ওড়না ছেঁড়া টুকরা দিয়ে পা বাঁধা। উফ, এই লোকটাও না আমার নতুন জামার ওড়না ছিঁড়ে ফেললো। এবার আমি কি পরবো জামার সাথে? বেয়াদব কোথাকার। আহনা বিছানা থেকে নামতে দেখলো আরিফুদ্দিন সালেহা বেগমের কবরের উপর থেকে পাতা সরাচ্ছেন। আহনা এগিয়ে গেল সেদিকে। আরে আহানা, তোমার শরীর কেমন এখন? ভালো। আরিফুদ্দিন এবার নিজের কাজে মন দিলেন। একটা প্রশ্ন করব? বলো। আমাকে এই আশ্রমে কে রেখে গিয়েছিল বলবেন? কথাটা শুনে আরিফুদ্দিন মুখটা ফ্যাকাশে করে ফেললেন, তারপর আবারও কাজে মন দিলেন। বলুন না, আমি জানতে চাই আমার মা বাবা কে ছিল। মারে, আমি চাই না তুই কষ্ট পা, আমাকে জিজ্ঞেস করিস না। প্লিজ বলুন না, আমি শুনতে চাই। আমি কষ্ট পাবো না। যার জীবনে কষ্টের সাগর আছে তাকে আর নদী পরিমাণ কষ্টের কি ভয় দেখান? আরিফুদ্দিন পাতা হাত থেকে ফেলে চশমাটা খুলে গায়ে শার্ট দিয়ে মুছতে মুছতে গিয়ে উঠানে থাকা একটা চেয়ারে বসলেন। সেদিন আমি আশ্রমের ময়লা ফেলতে গিয়েছিলাম দূরের ডোবাটায়। ময়লা ফেলে 2 কদম হাঁটতেই কান্নার আওয়াজে থেমে গিয়েছিলাম। সেখানে গিয়ে পাগলের মতো ময়লা হাতাতে হাতাতে একটা পলিথিনে পেলাম ভেতরে রক্ত মাখা একটি শিশু, মেয়ে শিশু, কেঁদেই যাচ্ছে। দেখে মনে হয়েছে সে দুনিয়াতে এসেছে 1 কি 2 ঘন্টা হয়েছে মাত্র। তার মধ্যেই তাকে দুনিয়ার নিষ্ঠুরতম পরিস্থিতিতে ফেলে গেছে তার মা, নয়তো তার বাবা, হয়তো অবৈধ, আর নয়তো অন্য কোনো কারণ। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়ে দৌড়ে আশ্রমে ফিরে গিয়েছিলাম।
তখন আশ্রমের শান্তিমা এসেছিল বাচ্চাদের দেখতে। উনি আমার হাতে বাচ্চাটাকে দেখে চমকে উঠলেন। আমি কিছু বলার আগেই আমার হাত থেকে তাকে নিয়ে উনি ভেতরে চলে গেলেন। চিৎকার করে বললেন গরম পানি আনতে। বাচ্চাদের কেবিন থেকে দুধের ফিটার এনে তিনি সর্বপ্রথম বাচ্চাটার মুখে খাবার তুলেছিলেন। সেই বাচ্চাটা হলে তুমি। শান্তিমা ডাক্তার কবিরাজ দিয়ে তোমাকে সুস্থ করে ফেলেছিল, কারণ সেদিন ময়লা ডোবায় থেকে তোমার অবস্থা অনেক জটিল ছিল, নাকে মুখে পানি ঢুকে গিয়েছিল। শান্তিমা তোমার নাম দিয়েছিল আহানা ইয়াসমিন। তারা কয়েক বছরের জন্য সিলেটে চলে গেছিল। শান্তর বাবার চাকরি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে শান্তির মা একজন ম্যানেজার আনলেন, তোমার সালেহা মা। ওনাকে বলে গিয়েছিলেন তোমাকে যেন আলাদাভাবে আদর করে সব সময়, কারণ তোমার মুখটা ছিল চাঁদের টুকরো, যেই দেখতো সেই মাশাল্লাহ বলে উঠতো। এমনকি সালেহাকে তোমার পড়াশোনার সব খরচের একটা মোটা অঙ্কের চেক দিয়ে গেছিলেন শান্তিমা। আহারে, উনি যদি আজ তোমাকে দেখতো খুব খুশি হতো। সেবার তিনি শেষবারের মতন তোমাকে দেখেছিল, কারণ তোমার যখন 8 বছর তখনই তিনি সিলেট থেকে ফেরেন এবং শয্যাশায়ী রোগী হয়ে ক্যান্সার ধরা পড়ে। তার আগে তিনি প্রতিদিন বিকালে আশ্রমে দেখতে আসতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে একদিনও আসতেন না। এরপর মাত্র 1 কি 2 বছর এই মরণ ব্যাধির সাথে লড়াই করে তিনি মারা যান। তোমার তখন মনে হয় 10 বছর ছিল, এখন উনি মারা যাওয়ার 10টা বছর হয়ে গেছে। আহানা চোখ মুছতে মুছতে আশ্রম থেকে বেরিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে। কিছুটা দ্রুতগতিতে হেঁটে যাচ্ছে সে। আরিফ আঙ্কেলের আর কোনো কথা শোনার ক্ষমতা নেই তার। তার মা বাবা তাকে পৃথিবীতে এনে ভুল করেছিল, তাই তাকে ময়লা ফেলার ডোবায় ফেলে চলে গিয়েছিল। সেদিন মরে গেলে আজ এত কিছু হতো না। কেন মরলাম না আমি? কেন? আহানা হাঁটতে হাঁটতে শান্তর সাথে ধাক্কা খেলো। শান্ত ফোনের টর্চটা সামনে ধরতেই দেখলো আহানা। চোখের পানিতে সারা মুখ ভিজে আছে ওর। আহানা শান্তকে দেখে আবেগে জড়িয়ে ধরে কেঁদে দিল। শান্ত কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আহানা চিৎকার করে কাঁদছে। আমাকে আমাকে আমার মা বাবা ডোবায় ফেলে চলে গেছিল। আমি তাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিলাম। আমাকে ডোবায় ফেলে চলে গেছে তারা। পৃথিবীর আলো দেখার সাথে সাথে ফেলে গেছে আমাকে। আমি সেদিন মরিনি কেন শান্ত? কেন মরিনি? আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেখানোর জন্য বাঁচিয়ে রাখছে? আমি আর কষ্ট নিতে পারছি না শান্ত। আমার দম বন্ধ হয়ে আসছে। কেন আমি অনাথ? আমার মা বাবার থেকেও কেন নেই শান্ত? আহানা কেঁপে কেঁপে কথা বলছে। শান্ত হাত উঠিয়ে আহানার পিঠের উপর রাখলো। সে কি বলবে তার কিছু বলার নেই। আহানার চোখের পানিতে শান্তর জ্যাকেটের ভিতরে টি শার্ট ভিজে গেছে। খালি মাটির রাস্তা, দুপাশে ঝাউ গাছ, ঘুটঘুটে অন্ধকার। শান্ত চুপ করে আছে। আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে আবারও কেঁদে দিল। এটা বলতে বলতে যে, আমি আপনার চেয়েও বেশি বুঝি মা বাবা হারানোর কষ্ট। আপনি তো মা হারিয়েছেন, আর আমি তো কোনোদিন তাদের চোখেই দেখিনি। আপনাকে তো আপনার মা নিজে হাতে খাইয়ে দিয়েছে, আর আমাকে কেউ কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। হামাগুড়ি দিয়ে মাটিতে থেকেও খাবার নিয়ে খেয়েছি আমি। আরিফ আঙ্কেল বলেছে আমাকে, জানেন, আমাকে রক্ত মাখা শরীরে ফেলে গেছে। আমি এতটা খারাপ? আমি অবৈধ সন্তান? আহানা শান্তর জ্যাকেট ছেড়ে মাটিতে বসে পড়ল। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, 2 দিন ধরে ডাক্তার দিয়ে আমার প্রাণ বাঁচানো হয়েছিল। সেদিন মরে গেলে হতো না? সব চুকে যেত না? আহানা জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর কথা বলতে পারছে না সে। শান্ত দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মানুষ দেখাশোনার জন্য মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, খালা খালু, ফুপু ফুপা, মামা মামি, আরো কত কে থাকে। আর আমার জন্য কাউকে রাখেনি আল্লাহ। আমাকে একা ঠেলে দিয়ে লাগিয়ে দিল নিজের জন্য পরিশ্রম করে জীবন কাটাতে। অনাথের যে আশ্রমেও সারা জীবন ঠাঁই হয় না। 18 বছর হতে না হতেই বাধ্য হয়েছে এখান থেকে চলে যেতে। সেদিন আমার হাতে ছিল 100 টাকার একটা নোট। আমি সেদিন 100 টাকা দিয়ে অর্ধেক হেঁটে আর অর্ধেক ট্রেনে করে ঢাকায় গিয়েছিলাম। সবাই বলেছিল ঢাকায় গেলে সব পাবো। সব তো পেয়েছি, কিন্তু সব তো টাকা ছাড়া পাওয়া যায় না। এটা তো কেউ বলেনি আমাকে। তারেক রহমানের বাসায় বাসা ভাড়া নিয়েছিলাম আশ্রম থেকে বের হওয়ার 2 দিন পর। এই 2 দিন আমি ফুটপাতেই ছিলাম। ফুটপাতের মানুষদের দেখেছিলাম, একবেলা খেলে আরেক বেলায় পানির ঘটি নিয়ে বসে থাকতো তারা। আর আমি তো সেই 2 দিন একবেলাও খাবার পাইনি। তাদের থেকে পানি নিয়ে খেয়েছিলাম। আমি বাসা ভাড়া নেই তারেক আঙ্কেলের পরিচিত একজন মেয়েকে টিউশনি করানো শুরু করেছিলাম। এর জন্য আমি তারেক রহমানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।
তাই তার সমস্ত খোটা দেওয়ার কথা আমি আজ মুখ বুঝে সহ্য করি। অ্যাডভান্স টাকা না নিয়ে তার হাতে তুলে দিয়েছিলাম, সেখান থেকে 100 টাকা বাঁচিয়ে। ওই 100 টাকা দিয়ে আমি শুধু চাল আর নুন কিনেছিলাম। মিমার কণিকা আপু পাতিলে রান্না করে ভাত আর নুন দিয়েই আমার জীবন শুরু হয়েছে 2 বছর আগে। ঢাকায় পা রেখে সেদিন নিজেকে আমার অনাথের চেয়ে অসহায় মনে হয়েছিল, কারণ আমার পাশে সেদিন আমার ছায়াও ছিল না। অন্ধকারে কার ছায়া তার সাথে থাকে? আমি আসলেই বুঝি না আমি কি দোষ করেছিলাম। আমার মা বাবার কি ক্ষতি হতো সেদিন আমাকে টোবায় না ফেলতে? আমি কি এতই জঘন্য কারণ নিয়ে জন্মিয়েছিলাম? জন্ম হওয়ার সাথে সাথে একটা সন্তানের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান হয় তার মায়ের কোল। তাহলে আমার বেলাটা উল্টো হলো কেন? আমার জন্য ডোবা ছিল কেন? ঠিক আছে, ফেলে দিয়েছে, কি দরকার ছিল আমাকে বাঁচিয়ে রাখার? এইসব দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছে আমাকে। একটা সন্তানের কাছে মা বাবা কি তারা নিজেরাও জানে না, জানলে এইভাবে ডোবায় ফেলতেন না আমার। অনেক নাম, আহানা, অপায়া, অভাগী, অলক্ষী, আর আজ আর একটা নাম পেলাম, অবৈধ। আত্মহত্যা মহাপাপ না হলে আমি এই জীবনের মায়া আরো আগেই ত্যাগ করতাম। আমি আর পারছি না এত কিছু সহ্য করতে। আমিও তো মানুষ, আমার সাথেই কেন এমন হতে গেল? শান্ত হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিচু হয়ে আহানার হাত টেনে ওকে মাটি থেকে উঠালো। আহানা, নিজেকে সামলাও। আহানা কান্না থামিয়ে শক্ত হয়ে দাঁড়াতে গিয়েও পারল না, পড়ে যাচ্ছে বারবার। শান্ত আহানার হাত ছাড়েনি এখনো, পিঠের উপর দিয়ে হাত নিয়ে ওকে শক্ত করে ধরল। আহানার শান্ত চুপচাপ হেঁটে চলেছে, দুজনার একজনের মুখেও কোনো কথা নেই। আশ্রমে এসে শান্ত আহানাকে সেই রুমে নিয়ে আসলো। টেবিলে থেকে 1 গ্লাস পানি এনে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা পানির গ্লাসটা নিয়ে চুপ করে বসে আছে। শান্ত রুম থেকে বেরিয়ে গিয়ে আশ্রমের রান্নাঘর থেকে 1 প্লেট খাবার নিয়ে আসলো। আহানা পানি খেয়ে এখনো কাঁদছে। শান্ত চেয়ার টেনে ওর সামনে বরাবর বসলো। ভাতের লোকমা বানাতে বানাতে বলল, যখন আমি কাঁদতাম, কিছু খেতে চাইতাম না, তখন আমার মা আমাকে নিজের হাতে খাইয়ে দিত। তুমি বলেছিলাম তোমাকে কেউ নিজের হাতে খাইয়ে দেয়নি, চলো আজ আমি খাইয়ে দেবো তোমাকে। শান্ত আহানার মুখের সামনে লোকমা ধরল। আহানা চোখ মুছে বলল, না দরকার নেই, আমি নিজে খেতে পারবো। তুমি নিজের হাতে খেতে গেলে কম খাবা, আর আমি তোমাকে বেশি করে খাই দিব। শান্ত আহানার মুখে লোকমাটা দিয়ে দিল। আরিফ আঙ্কেল দরজার পাশে দাঁড়িয়ে ওদের দেখছে। শান্ত একেবারে ওর মায়ের মতো হয়েছে। ওর মায়েরও অন্যের কষ্ট সহ্য হতো না, সবাইকে এমনভাবেই ভালোবাসতেন যেন সবাই তার আপন। আপনার জ্যাকেটটা রেখে দাও, ঢাকে ফিরলে দিও। আর তোমার ওড়না তো আমি ছিঁড়ে ফেলেছিলাম। আমার কাছে আরেকটা জামা আছে, তার অন্য পরবো আপাতত। ঠিক আছে। শান্ত আহানাকে পুরো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে গেল। অনেক কান্না করার ফলে আহানা বালিশে মাথা রাখতে ঘুম এসে গেল তার। শান্ত আস্তে করে আবার রুমে এসে লাইটটা অফ করে চলে গেল। আঙ্কেল, আমি আসি, কাল তো ঈদ, কাল আবার দেখা হবে নামাজের সময়। আচ্ছা বাবা। শান্ত চলে গেল বাসার দিকে। বাসায় ফিরে দেখলো সায়ন ডাইনিং এ বসে খাচ্ছে, বাবা টিভি দেখছেন। শান্তকে দেখে ওকে টেনে এনে ডাইনিং এ বসালো। মুরগির লেগ পিসটা শান্তর খুব প্রিয়, আর শান্তর বাবারও। শান্তর মা সবসময় একটা মুরগি রাঁধলে লেগ পিস 2টা শান্ত আর তার বাবাকে দিতেন। শান্ত চোখ বন্ধ করে স্মৃতি মনে করে মুচকি হেসে চোখ খুলে দেখলো ওর পাতে মুরগির অন্য একটা পিস। লেগ পিস বাবার পাতে, আরেকটা সায়নের পাতে। বাবার এদিকে খেয়ালই নেই, তিনি আশ্রমের কথা বলছেন আর খাচ্ছেন। শান্ত চুপচাপ খেয়ে নিজের রুমে আসলো। খালা কফি দিয়ে গেছেন। শান্ত কফিটা নিয়ে জানালার দিকে তাকিয়ে বসে আহানার কথা ভাবতে লাগলো। না জেনে ওকে এতদিন অনেক কষ্ট দিয়েছে, এখন তো মনে হয় আমি ছাড়া ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার উচিত ওকে আগলে রাখা। কফি শেষ করে সিগারেট নিতে দরজায় নক হলো। বাবা কোমরে হাত দিয়ে সে শান্তর হাত থেকে সিগারেটটা নিয়ে নিলেন। তোকে মানা করি না, খাবি না এইসব। বাবা, খেতে দাও না, এটা খেলে শরীর ভালো থাকে আমার। শান্ত, এটা কোনো ওষুধ না, ওকে? আমাকে বোঝাতে হবে না, রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল সকাল থেকে অনেক কাজ। বাবার কথা রক্ষার্থে শান্ত চাদর টেনে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল পাঞ্জাবি পরে বাবার সাথে গেল ঈদের নামাজ পড়তে। আহানা একটা ছোট্ট বাচ্চার সাথে ছোটাছুটি করছে। দৌড়াতে দৌড়াতে একদম শান্তর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শান্ত আশ্রমে এসে এতক্ষণ আহানার দুষ্টুমি দেখছিল। পরনে তার সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, হাতে জায়নামাজ। আহানা অবাক হয়ে তাকিয়ে থেকে চোখ নামিয়ে চলে যেতে নিতেই শান্ত দাঁড়াতে বলল, কি সালাম দিবে না?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও তোমার ঈদ সালামে। লাগবে না। আরে আরে রাখো। শান্ত আহনার হাত ধরে টেনে 5,000 টাকা ওর হাতের ভিতর ঢুকিয়ে দিল। আহনা শান্তর দিকে ভ্রু কুচকে তাকিয়ে হাতে থাকা টাকাগুলোর দিকে তাকালো। এত টাকা দিলেন কেন? লাগবে না। দিয়ে ফেলেছি, কিছু করার নাই। বাই বাই। শান্ত নিমিষেই উধাও। আহনা টাকাগুলোর দিকে চেয়ে মুখ গোমরা করে চলে গেল। শান্ত পাঞ্জাবি চেঞ্জ করে হাফ প্যান্ট আর টি শার্ট পরে নিয়ে দূরের মাঠটায় গোস্ত কাটতে বসে গেল। আহানা আপু, চলো না দেখবো। না, আমার ভয় করে এসব দেখতে। তন্নি, তুমি যাও। না, তোমাকে নিয়ে যাব। তন্নি আহানার হাত টেনে মাঠের দিকে নিয়ে গেল। এত সব মানুষের ভিড়ে আহানার চোখ পড়ল শান্তর উপর। শান্ত দাঁত কেলিয়ে গোস্ত কেটে যাচ্ছে। হঠাৎ দক্ষিণা হাওয়ায় বুকটা কেঁপে উঠতেই সামনে তাকালো সে। আহানা চোখ বড় করে তাকিয়ে আছে। হাসবে কি কাঁদবে বুঝতেছে না। হাফ প্যান্টে শান্তকে যা লাগছে না। শান্ত লজ্জায় লাল হয়ে আরেক দিকে ফিরে বসে পড়ল। আহানা ফিক করে হেসে দিয়ে চলে আসলো ওখান থেকে। বিকালের দিকে ছাদে এসে বসে আছে শান্ত। এখানে ভালো লাগতেছে না। এত তো সমস্যা এই বাড়িতে। এখন মনে হচ্ছে জব নিতে হবে। যাওয়ার সময় আহানাকে সাথে নিয়ে যাব, এক হাত যেতে দিব না। নওশাদ ফোন দিয়ে বকাবকি শুরু করে দিয়েছে। শান্ত কেন সকাল থেকে একবারও ফোন করেনি। জানের দোস্ত না ছাই এসব বলে যাচ্ছে সে। শান্ত অনেক করে কনভিন্স করলো ওকে। এটাও বললো যে ঢাকায় ফিরে ওকে নিয়ে ঘুরতে যাবে। আহানা তার সালেহা মায়ের কবরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। কাল মৃত্যুবার্ষিকীও না। আহানা নিজের হাতে রান্না করবে। সবাই প্লেট নিয়ে বসে গেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। শান্ত পকেটে হাত ঢুকিয়ে এদিক ওদিক দেখে সব তদারকি করে যাচ্ছে। আহানার প্লেটটাও রুমে রাখা সে গেছে হাত ধুতে। শান্ত উকি দিয়ে দেখলো প্লেটে অল্প গরুর গোস্ত আর আলু, আর কিছুই নেই। রহিমা খালাকে ডেকে আরেকটা গোস্ত এনে রাখলো পাশে, তারপর চলে গেল। আহানা হাত ধুয়ে এসে বলল, ওমা এত গোস্ত আসলো কই থেকে? রহিমা খালা বলে গেছেন উপর পক্ষের করা আদেশে বেশি গুস্ত দেওয়া হয়েছে ওকে। উপর পক্ষ মানে? রহিমা খালা মুচকি এসে চলে গেলেন, কিছু বললেন না। ও মা, এদের সবার হলোটা কি বুঝি না আমি। আহানা বিকালের দিকে হাঁটতে হাঁটতে সে এই ডোবাটার কাছে আসলো। এটা এখন আর ডোবা নেই, পরিষ্কার হয়ে গেছে সব। ঘাটও লাগানো হয়েছে। আহানা নিচে নেমে ঘাটে বসে ডোবাটার দিকে তাকিয়ে রইল। কেউ যদি বলে তাকে আমি ডোবায় আবার ফেলতে পারি। আহানা চমকে পেছনে তাকালো। শান্ত দাঁত কেলিয়ে ওর পাশে এসে বসলো। তো কি খবর ম্যাডাম, কি ভাবেন? আপনি এখানে কি করেন? আমার ইচ্ছা, তোমার কি? এটা তোমার ডোবা? আপনি কি ঠিক করে কোনো কথাই বলতে পারেন না? না, যেমন তুমিও পারো না। কাল রেডি হয়ে থেকো, একসাথে ঢাকায় ফিরবো। আপনার মাথা ঠিক আছে? কাল সালেহা মায়ের মৃত্যুবার্ষিকী, আমি কাল যেতে পারবো না। সেটা তো আমিও জানি। সারাদিন থেকে রাতে রওনা দিব। আমি আপনার সাথে ইম্পসিবল। কেমন? শান্ত জ্যাকেট টেনে চোখ মেরে বলল, আমাকে কি তোমার ভাল লাগে না? অবশ্যই রতন চেনে। তুমি আমাকে দেখে ক্রাশে তো হবেই বা কেন? জান আপনি, আমি একা যেতে পারবো, এসেছিও একা। ও তাই? তোমার টিকিট আছে তো? ফিরতে টিকিট? আহানা চোখ বড় করে ভাবলো, সত্যি তো। আমার কাছে তো ফিরতে টিকিট নেই। আমি তো আসার সময় রিকোয়েস্ট করে একটা সিট পেয়েছিলাম। কেউ যদি বলে তাকে আমি একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি। নো থ্যাঙ্কস। কথাটা বলে আহানা উঠে চলে গেল। আরে দাঁড়াও, কিভাবে ঢাকা ফিরবে সেটা তো বলো। আপনার জানার দরকার নেই। এই মেয়েটা এত নাচুর বান্দা। শান্ত পকেটে হাত ঢুকাতেই চমকে গেল। পকেট থেকে বের করে দেখলো 5,000 টাকা। এগুলো তো আমি আহানাকে দিয়েছিলাম, আবার ফেরত দিল। টাকা নিলে কি হয় আমি বলছি না, সবসময় ফেরত দিয়ে দেয়। আর আমার পকেটে টাকা রাখলো কখন? আমি তো টেরই পেলাম না। পরের দিন ছোটখাটো আয়োজন শুরু হয়ে গেল। আহানা নিজের হাতে রান্না করছে। শান্ত আশ্রমের বাচ্চাদের সাথে মজা করছে। আহানাকে সাহায্য করার জন্য রহিমা খালাও আছেন। শান্ত মাঝে মাঝে রান্নাঘরের দিকে এক পলক তাকায়। আহানা ওড়না কোমরে বেঁধে রাঁধতেছে মন দিয়ে। প্রতি বছর সালেহা বেগমের মৃত্যুবার্ষিকীতে আল্লাহর ওয়াস্তে আশ্রমে সবার জন্য রান্না করা হয়। এবছর আহানা আছে বলে সে রাঁধছে। শান্ত মায়ের কবরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। হঠাৎ মনে হলো মা হাসতেছে ওর দিকে তাকিয়ে। শান্ত লুকিয়ে কিছু করলে মা যেমন করে হাসতো এখন তেমন করেই হাসলো। শান্ত চমকে এদিক ওদিক তাকালো, মাকে আর দেখতে পেল না। মাঝে মাঝে এরকম চোখের সামনে মাকে দেখতে পায় সে, মনের ভ্রম। মা এমন করে হাসলে কেন? আমি তো কিছু লুকাইনি। নাকি আহানাকে নিয়ে আমার সাথে মজা করলো? উফ মা, তুমিও না। তুমি তো জানো আহানা আমার টাইপের না। আমার মাথায় ও রাগ, আর ওর মাথায়ও রাগ। ওর সাথে কি আমাকে মানাবে? ফুদাই হাসলাম আর আমাকেও লজ্জায় ফেললাম।
রান্না শেষে সবাই বসে পড়লো খাওয়ার জন্য। শান্ত একটা প্লেট নিয়ে বাচ্চাদের পাশে বসে গেল। আহানা নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। শান্তর সামনে এসে 1 চামচ দিতেই ও বলল, ঝাল বেশি দাওনি তো? বাচ্চাদের জন্য আলাদা করে কম ঝাল দিয়ে বানানো হয়েছে। আহানা কথাটা বলে চলে গেল। শান্ত ভাবনায় পড়ে গেল। আহানা এটা কি বললো? আমি বাচ্চা? ও নিজে তো বাচ্চা। আমি তো ওর থেকে 5-6 বছরের বড়, আর ও আমাকে বলে আমি বাচ্চা। দেখাবো মজা। আজ পুকুরে চুপাই ওর কটু কথার জেদ উঠাবো আমি। আহানা নিজেও খেতে বসলো, সবাইকে খেতে দিয়ে। খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লো। দুপুরের ঘুম, বাইরে কড়া রোদ। আহানা মগে করে পানি নিয়ে বের হলো মুখ ধোয়ার জন্য। রান্না করার সময় ধোয়া চোখে মুখে ঢুকে এখন চোখ খসখস করছে। মুখে পানি দেওয়ার আগে শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। কি? আমি বাচ্চা? কে বলল? তাই নাকি? চুপ। তোমাকে বলছি না আমাকে নিয়ে মজা করবা না? ওই ওরতে ছাদ থেকে ফেলবো বলছিলাম, এবার পুকুরে ফেলে দেব। শান্ত আহানার হাত মুঠো করে ধরতেই আহানা ভয়ে হাতের মগের সব পানি শান্তর গায়ে মেরে দিল। শান্ত চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে আহানার হাত ছেড়ে দিয়ে হাত দিয়ে মুখ মুছতেছে। আহানা এক দৌড়ে পালালো। আজ তোমায় কে বাঁচাবে আহানা? শান্ত দৌড় দিল। আহানা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এসেছে। আশ্রমের বাইরে আশেপাশে শান্তকে দেখা যাচ্ছে না। উফ, বাঁচলাম। আহানা একটু এগিয়ে যেতে কেউ একজন পিছন থেকে হাত টেনে ওকে কাছে নিয়ে আসলো। আপনি এখানে? আমি। তুমি আমাকে পানি দিয়ে ভিজাইছো না, আমিও ভিজাবো। শান্ত ক্ষেতের কাছে আহানাকে টেনে নিয়ে গেল। এই প্লিজ হাত ছাড়ুন, আর কখনো এমন করব না, সত্যি। শান্ত দাঁত গেলিয়ে খেতে থাকা মোটর চালু করে দিল। আহানা নিজেকে ছাড়ানোর সব চেষ্টা করছে। শান্ত এত শক্ত করে আহানাকে ধরেছে যে নিজেকে ছাড়ানোটা তার সাধ্যে নেই। শান্ত আহানাকে টেনে মোটরের সামনে দুম করে ফেলল। আহানা হাত দিয়ে মাথা ঢেকে বসে আছে। পানিতে ভিজে অবস্থা টইটুম্বর। প্লিজ পানি বন্ধ করেন, আর আপনাকে ভিজাবো না, সরি। না, আমার রাগ যাওয়া পর্যন্ত ভেজো। শান্ত খেতে নেমে একটা খুঁটির সাথে খড়কুটো দিয়ে আহানার হাত বেঁধে দিয়ে আবারও উঠে গেল। পাশের একটা আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। আহানা ভ্রু কুচকে ওর দিকে চেয়ে হাত খোলার চেষ্টা করছে খুঁটিটা থেকে। জ্বরের শোধনা হয়ে যাবে আজ। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আপনাকে আমি ভালো মনে করেছিলাম। হ্যাঁ, তাই তো আমাকে মগের পানি দিয়ে ভিজাই দিছিলাম। আপনি বলেছিলেন পুকুরে চুবাবেন, তাই তো সত্যি কি পুকুরে চুবাইতাম? আমি তো জানি তুমি সাঁতার জানো না। বেশি বক বক না করে পানি বন্ধ করেন, আমার মাথা ধরেছে। একসাথে চা খাবো, মাথা ব্যথা চলে যাবে। শেষে উপায় না পেয়ে আহানা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। হাত পা ছড়িয়ে কাদায় ছড়াছড়ি করে ফেলছে। শান্তর এবার দয়া হলো, উঠে এসে পানি বন্ধ করে আহানার দিকে হাত বাড়িয়ে ধরল। নাও উঠো, তোমার শাস্তি শেষ। আহানা চোখ রাঙিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হেসে দিয়ে শান্তর হাত ধরে টান দিয়ে নিচে ফেললে ওকে। আহানার হাতের বাঁধনও খুলে গেছে ততক্ষণে। আল্লাহ, আমার নাক! প্যাথমে কোথাকার নাক মনে হয় ফেটে গেছে আমার। উফ! আহানা নিচের থেকে হাত দিয়ে কাদা নিয়ে শান্ত সারা মুখে মাখিয়ে দিল হাসতে হাসতে। এসব কি করতেছো? থামো। ইয়াক! আর ভিজাবেন আমাকে? আহানা উঠে গিয়ে মোটর আবার চালু করে দিল। তারপর এক দৌড়ে পালাতে যেতে নিতেই শান্ত উঠে এসে আবার ওর হাত মুঠো করে ধরে ফেললো। আমাকে কাদা লাগাইছো, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? শান্ত আহানার হাত দুটো চেপে ধরে ওকে দুম করে কাদার সাথে লাগিয়ে ধরলো। কি হলো মিস আহানা? চিৎকার করবেন না। আহানা শান্তর হাত ছাড়ানোতে চেষ্টা করে যাচ্ছে। শান্ত ওর সাথে পেরে উঠছে না, কি বলবে সেটাও জানে না। শেষে শান্ত হেসে দিয়ে হাত ছেড়ে দিল ওর। দুজনেই কাদায় পড়ে ভূত হয়ে গেছে পানিতে, আবার সব কাদা চলে গেছে গায়ের থেকে। হইছে, আজকের জন্য ফাইট অফ। যাও, জামা চেঞ্জ করে আসো, আমিও যাই। শান্ত চুল ঝাড়তে ঝাড়তে চলে গেল। আহানার মন চাচ্ছে হাত পা ছুড়ে কাদা শুরু করে দিতে। এই ছেলেটা এত বেয়াদব কেন? সে আশ্রমে ফিরে আসতেই দেখলো তন্নি সহ আরো অনেকে কোমরে হাত দিয়ে ওর দিকে চেয়ে আছে। আহানা হালকা কেসে বলল, ওই আসলে পুকুরে পড়ে গেছিলাম। তাই নাকি? তা কে বাঁচালো তোমাকে? তুমি তো সাঁতার জানো না। না, কিনারায় পড়ে গেছিলাম তো, তাই নিজেই উঠতে পেরেছি। আহানা তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। ওদের কথার জবাব দেওয়ার মুড নেই। মাথা রাগ এ চড়ক গাছ হয়ে গেছে। তার উপর এত মিথ্যা কথা সরাসরি বলা টাফ ব্যাপার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।